যে সরকার চলছে তাতে আক্রান্ত সংখ্যাগরিষ্ঠ সব অংশের মানুষ মুষ্টিমেয় ধনিক শ্রেণীকে বাদ দিয়ে এই মেহনতি মানুষের ডাকা সমাবেশে সব অংশের মানুষ আজকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছি। যারা এসছেন তাদেরকে আমরা চারটি সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের এই সভায় আমাদের অল ইন্ডিয়ার নেতৃত্ব সহ রাজ্যের প্রাক্তন নেতৃত্ব, এই চারটি সংগঠনেরই পুরনো নেতৃত্ব অনেকেই এখানে উপস্থিত আছেন। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। আজকের সভায় প্রথম বক্তব্য রাখবেন সিআইটিউর পশ্চিমবঙ্গ কমিটির সাধারণ সম্পাদক কমরেড অনাদি সাহু। কমরেড সভাপতি মণ্ডলী, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে, বিরাট এই ব্রিগেডের সমাবেশে শ্রমজীবী মেহনতি মানুষের যে বিরাট সমাবেশ হয়েছে, সবাইকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। বন্ধুগণ, আজকে আমাদের রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে এই ঐতিহাসিক শ্রমজীবী মানুষের সমাবেশ আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ডেকেছি। আমাদের দেশের স্বাধীনতার পরে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তিবাসী মেহনতি মানুষের এই ধরনের সমাবেশ অতীতে আমরা কোনোদিন ডাকিনি। আজকে গোটা দেশে একটা ভয়ঙ্কর পরিবেশ আজকে তৈরি হয়েছে। দেশে গভীর সংকট, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, এই সরকার আমাদের দেশের পুঁজিপতি ধনিক শ্রেণীর সাথে জোটবদ্ধ হয়ে আমাদের দেশের শ্রমজীবী সাধারণ মানুষের ওপরে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে। গত 11 বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকারের যে দেশ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী যে অর্থনৈতিক নীতি, সেই অর্থনৈতিক নীতি আমাদের দেশের শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তিবাসী গরিব মানুষ, আমাদের দেশের ছাত্র যুব, আমাদের দেশের প্রতিটি মেহনতকারী মানুষের জীবনে যে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এসেছে, যার ফলে আজকে গোটা দেশে শ্রমজীবী মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, তীব্র বেকারি, আজকে গোটা দেশে আপনারা দেখছেন যে তীব্র দরিদ্রের বৈষম্য, আজকে ক্ষুধা, আমাদের দেশে দারিদ্রের নিরন্ন মানুষের সংখ্যা বাড়ছে। গোটা দেশের মানুষের জীবন জীবিকা আজকে অসহনীয় হয়ে উঠেছে এবং শুধুমাত্র দেশের স্বনির্ভর অর্থনীতি আক্রান্ত নয়, আক্রান্ত আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা, আমাদের দেশের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার, আমাদের বাঁচবার অধিকার, আমাদের কাজের অধিকার, আমাদের খাদ্যের অধিকার, আমাদের শিক্ষার অধিকার, আমাদের স্বাস্থ্যের অধিকার, আজকে সমস্ত অধিকার ওরা কেড়ে নিতে চাইছে। আমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিমা, আমাদের যে সমস্ত কয়লা খনি, ইস্পাত কারখানা, আমাদের বন্দর, আমাদের দেশের যা কিছু আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের স্বাধীনতার পরে আমাদের রক্ত, ঘাম, পরিশ্রমে, আমাদের জনগণের অর্থে যে সম্পদ আমরা তৈরি করেছি, যা আমাদের দেশের স্বনির্ভর অর্থনীতির মেরুদণ্ড,
সেই সমস্ত কিছু আজকে আদানি আম্বানি পুঁজিপতি দেশি বিদেশি পুঁজিপতিদের হাতে ওই কেন্দ্রের বিজেপি ওই নরেন্দ্র মোদী সরকার তুলে দিচ্ছে, দেশের জনগণের সাথে দেশের মানুষের সাথে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে। শুধু তাই না, একদিকে উদার অর্থনীতির আক্রমণ, মানুষের জনজীবন বিপর্যস্ত, আর একদিকে হচ্ছে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িকতা। গোটা দেশে হিন্দু মুসলমান, গোটা দেশে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার যে ঘৃণ্য চক্রান্ত আরএসএস বিজেপি সংঘ পরিবার করছে, এবং যার পরিণতিতে আজকে গোটা দেশে আপনারা দেখছেন যে মেরুকরণের রাজনীতি, গোটা দেশে আপনারা দেখছেন মানুষের মধ্যে অনৈক্য। তাকিয়ে দেখুন মুর্শিদাবাদ, তাকিয়ে দেখুন আজকে পশ্চিম বাংলার, আজকে গোটা দেশে এই সাম্প্রদায়িক বিভাজনকারী বিজেপি আরএসএস, আজকে তার সাথে তৃণমূল কংগ্রেস, আজকে গোটা রাজ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ আজকে তৈরি করার চেষ্টা করছে, যার পরিণতি হচ্ছে মুর্শিদাবাদ, যার পরিণতি হচ্ছে শামশেরগঞ্জ, যার পরিণতি হচ্ছে আজকে পশ্চিম বাংলায় দাঙ্গা, আজকে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চক্রান্ত চলছে। তার সাথে আক্রান্ত আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় নীতি, আমাদের বহুত্ববাদী সংস্কৃতি, আমাদের দেশের মানুষের ঐক্য। শুধু তাই না, গোটা দেশের বিচার ব্যবস্থা, আমাদের দেশের যে গোটা নির্বাচন কমিশন, আমাদের দেশের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় কাঠামো, যা আমাদের দেশের 70-75 বছর ধরে আমরা গড়ে তুলেছি, আজকে আরএসএস বিজেপি আজকে তারা চক্রান্ত করে সেগুলোকে ভেঙে ফেলছে। সেখানে বিজেপি আরএসএস এর অনুগামীদের ঢোকানো হচ্ছে, এবং গোটা দেশে আজকে স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ আজকে মাথা তুলছে। আজকে শুধুমাত্র সংখ্যালঘুরা আক্রান্ত তা না, আজকে শ্রমজীবী মেহনতকারী মানুষ থেকে শুরু করে আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দল, আমাদের সাংবাদিকতা, আমাদের দেশের স্বাধীন বুদ্ধিজীবী, আমাদের ছাত্র যুব, আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, আজকে তাদের উপরেও আজকে সংঘ পরিবার আজকে আক্রমণ নামিয়ে এনেছে। তাকিয়ে দেখুন দিল্লির দিকে, তাকিয়ে দেখুন ওই আমাদের রাজ্যে যাদবপুরের দিকে, তাকিয়ে দেখুন প্রেসিডেন্সির দিকে, তাকিয়ে দেখুন গোটা রাজ্যে গোটা দেশে কিভাবে সংঘ পরিবার আজকে মানুষের মধ্যে আজকে বিভাজন, মানুষের মধ্যে আজকে হিংসা, মানুষের মধ্যে আজকে যেভাবে তারা তাদের সংগঠনের তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে গোটা দেশকে বিষাক্ত পরিবেশ তারা তৈরি করছে। এর মধ্য দিয়ে আজকে আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষতা, আমাদের দেশের মানুষের ঐক্য, শ্রমজীবী মানুষের ঐক্য, শ্রমিক কৃষকের ঐক্য আজকে ভয়ঙ্করভাবে বিপদাপন্ন। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের আজকে এই ব্রিগেডের সমাবেশ ডাকতে হয়েছে, যে উদার অর্থনীতির এই ভয়ঙ্কর আক্রমণ, দেশ বিরোধী জাতীয় স্বার্থ বিরোধী কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকারের যে নীতি, এই নীতিকে প্রতিহত করতে হবে। এই সাম্প্রদায়িক বিজেপির যে হিংসা, তার যে মানুষে মানুষে বিভেদ তৈরি করার রাজনীতি, সেই রাজনীতিকে পরাজিত করতে হবে। আর নয়া ফ্যাসিবাদী যে বিপদ আজকে মাথা তুলছে ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের সমাজে, সেই শক্তিকে পরাজিত করতে হবে। একইভাবে আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে রক্ষা করতে হবে। আমাদের রাজ্যে যে সমস্ত কলকারখানা আজকে আছে ভয়ঙ্করভাবে আক্রান্ত, আমাদের চা বাগান, আমাদের চটকল, আমাদের রাজ্যের কয়লা খনি, ইস্পাত কারখানা, আমাদের রাজ্যে যে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমজীবী মানুষ আজকে একইভাবে তারা আক্রান্ত। কারণ গত 14 বছর ধরে রাজ্যে যে সরকারটা চলছে, একটা দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী, একটা ফ্যাসিবাদী, একটা জনবিরোধী সরকার।
এই সরকার আজকে দেশে গত 14 বছর ধরে রাজ্যে সন্ত্রাস, গুন্ডামি, লুটে রাজত্ব কায়েম করেছে। আজকে যখন আমরা এই সভা করছি তখন 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে। আমরা যখন এই মিটিং করছি, সভা করছি, তখন আরো 32,000 শিক্ষকের চাকরি ঝুলে আছে। আমরা যখন এই সভা করছি তখন আমাদের রাজ্যে লক্ষ লক্ষ ছাত্র যুবরা, তারা শিল্প নেই, কাজ নেই, আজকে পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে আজকে কাজ করতে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। গোটা রাজ্যে আজকে দুর্নীতি, লুট, সন্ত্রাস, তৃণমূলের নেতৃত্বে গোটা রাজ্যের অগ্রগতি স্তব্ধ হয়ে গেছে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি আজকে তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে আরো ভয়ঙ্কর বিপদ হচ্ছে যে আজকে কেন্দ্রীয় সরকার, এই সরকারের নীতির কারণে আজকে জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে। 50 বছরের মধ্যে সর্বোচ্চ বেকার সৃষ্টি হয়েছে এই সরকারের নীতির কারণে। একদিকে গরিব মানুষ, তাদের রুজি রোজগার বাড়ছে না, তাদের আয় বাড়ছে না। কলকারখানাতে শ্রমিক, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিযুক্ত হচ্ছে। যেখানে পার্মানেন্ট চাকরি সেখানে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল। একজন স্থায়ী শ্রমিকের যেখানে 30,000, 40,000 টাকা মজুরি হতো, সেখানে 8,000, 10,000 টাকায় কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল শ্রমিক নিযুক্ত হচ্ছে গত 20 বছর, 30 বছর ধরে রাজ্যে এবং গোটা দেশে সেই 90-এর দশক থেকে আমরা দেখেছি যে কিভাবে উদার অর্থনীতির আমদানির সাথে সাথে আমাদের দেশে শ্রম আইন ভঙ্গ মালিকরা করতে শুরু করলো, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিযুক্ত শুরু হলো। আজকে কেন্দ্রীয় সরকারের দপ্তরে, আজকে রাজ্য সরকারের দপ্তরে, আজকে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানায় আজকে কন্ট্রাকচুয়াল অস্থায়ী শ্রমিক ভর্তি হয়ে গেছে। কম মজুরিতে শ্রমিকরা কাজ করতে বাধ্য হচ্ছে। প্রায় 70% আজকে কলকারখানার শ্রমিক হচ্ছে অস্থায়ী, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল। এই পরিস্থিতির মধ্যে আজকে কেন্দ্রীয় সরকার মালিক শ্রেণীর মুনাফা আরো বৃদ্ধি করার জন্যে, শ্রমজীবী মানুষের উপরে আরো তীব্র আক্রমণ নামিয়ে আনার জন্যে দেশের শ্রম কোড লাগু করতে চলেছে। আমাদের দেশের স্বাধীনতার আগে থেকে 1926 সাল থেকে যখন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ শাসন করত, যখন আমাদের এই দেশ ব্রিটিশ পুঁজিপতিরা ছিল, সেই সময় আমাদের দেশে 1926 সালে যে শ্রম আইন ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছে, ধর্মঘট করার অধিকার দিয়েছে, দাবি সনদ পেশ করার অধিকার দিয়েছে, আজকে নরেন্দ্র মোদী সেই অধিকার কেড়ে নিতে চাইছে। আমাদের দেশের স্বাধীনতার পরে পার্লামেন্ট ভারতবর্ষের শ্রমিক শ্রেণীর যতটুকু অধিকার দিয়েছে, আজকে বিজেপি, আরএসএস, আদানি আম্বানিরা চক্রান্ত করে একটা মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা ভারতবর্ষে কায়েম করার জন্যে আজকে আমাদের দেশের শ্রমিক শ্রেণীর ট্রেড ইউনিয়ন করার অধিকার, সংঘবদ্ধ সংগঠিত হওয়ার অধিকার কেড়ে নিতে চাইছে। এবং শ্রম কোড লাগু করা হয়েছে। যখন গোটা দেশে, যখন লকডাউন ছিল, গোটা দেশে যখন মানুষ ঘর থেকে বেরোতে পারতো না, পার্লামেন্টে বিরোধী শূন্য অবস্থায় চোরের মতো নরেন্দ্র মোদী সরকার এই শ্রমিক বিরোধী, দেশ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী লেবার কোড তৈরি করেছে। এই লেবার কোডকে অবিলম্বে বাতিল করতে হবে। এই দাবিতে আগামী 20শে মে গোটা দেশে ধর্মঘট হবে। কেন্দ্রের সমস্ত শ্রমিক সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে এই শ্রম কোডকে প্রতিরোধ করতে হবে সিদ্ধান্ত করেছে। আমরা নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিতে চাই, আগুন নিয়ে নরেন্দ্র মোদী খেলবেন না। আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে 200 বছর লড়াই করে দেশের স্বাধীনতা অর্জন করেছি। আমরা লড়াই করে শ্রমিক শ্রেণী যে অধিকার অর্জন করেছে, সেই অধিকার আমরা ছাড়ব না। আজকে যদি শ্রম কোড লাগু হয় তাহলে 8 ঘন্টা কাজের অধিকার থাকবে না, 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হবে। মিনিমাম ওয়েজের অধিকার থাকবে না। আজকে মালিকরা যা ইচ্ছা তাই দেবে, শ্রমিকদের বাঁচার মতো মজুরি শ্রমিকরা পাবে না। সমকাজে সমবেতন বলে কিছু থাকবে না, স্থায়ী কাজে স্থায়ী চাকরি বলে কিছু থাকবে না। এই শ্রম কোড লাগু হওয়ার সাথে সাথে
আমাদের দেশের 75% শ্রমিক যারা বিভিন্ন কলকারখানায় কাজ করছে, তারা ভারতবর্ষের শ্রম আইনের বাইরে চলে যাবে। আর রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, হকার, মুটিয়া, গরিব মানুষ যারা অসংগঠিত ক্ষেত্রে, যারাও জাতীয় সম্পদ তৈরি করে, শুধুমাত্র সংগঠিত ক্ষেত্রের শ্রমিক কর্মচারী নয়, অসংগঠিত শ্রমিকরাও আমাদের দেশ গড়েছে, আমাদের দেশের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, তাদের জন্য সামাজিক সুরক্ষার কোনো ব্যবস্থা থাকছে না। একটা ভয়ঙ্কর ব্যবস্থা। এবং আগামী দিনে ট্রেড ইউনিয়ন করলে, ট্রেড ইউনিয়নের নেতৃত্ব তারা যদি ধর্মঘট করেন, মিছিল করেন, মিটিং করেন, তাহলে তাদের জেলে পোরা হবে, তাদের পুলিশ গ্রেপ্তার করবে। এবং মালিকরা, শ্রম দপ্তর, শ্রমিক নেতাদের তারা জামিন অযোগ্য ধারায় তারা ডায়েরি করবেন। গোটা দেশের শ্রমিক শ্রেণীকে কার্যত শৃঙ্খলিত করে একটা মধ্যযুগীয় বর্বর ব্যবস্থা কায়েম করার চক্রান্ত হচ্ছে। আমরা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী এই জিনিস মেনে নিতে পারি না। তাই ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়েছি। গোটা দেশের কৃষক সংগঠনগুলো আমাদের সমর্থন করেছে। আমাদের রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বস্তিবাসী মানুষ, আমাদের রাজ্যের সমস্ত গণতান্ত্রিক সংগঠন, আমাদের রাজ্যের সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন আমরা কনভেনশন করেছি, সিদ্ধান্ত করেছি আগামী 20শে মে গোটা রাজ্যে সারা দেশের সাথে সর্বাত্মক ধর্মঘট করতে হবে। কেন্দ্রীয় সরকারের এই দেশ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী এই যে শ্রম কোড বাতিল করতে হবে, রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাকে রক্ষা করতে হবে, আমাদের দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যে কৃষকরা আমাদের অন্নদাতা, সেই কৃষকদের ফসলের দাম না পেয়ে কৃষকরা আত্মহত্যা করছে, সেই কৃষকদের আমাদের রক্ষা করতে হবে। যে সমস্ত ক্ষেতমজুর যাদের কাজ নেই, তাদের কাজের ব্যবস্থা করতে হবে। দুর্নীতির অভিযোগে গত 3 বছর ধরে রেগার কাজ আমাদের রাজ্যে কেন্দ্র বন্ধ করে দিয়েছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো ব্যবস্থা করছে না, যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করছে না, গরিব মানুষগুলোকে শুকিয়ে মারছে। অবিলম্বে রেগার কাজ শুরু করতে হবে, গরিব মানুষের হাতে কাজ দিতে হবে। বস্তিবাসী মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, সেই উচ্ছেদ বন্ধ করতে হবে। চা বাগানের 10 বছর মিনিমাম ওয়েজ আজকে ঝুলে আছে, চা বাগানের শ্রমিকদের সেই মিনিমাম ওয়েজের সমস্যা সমাধান করতে হবে। চটকলের শ্রমিকদের দাবি সনদের মীমাংসা করতে হবে। এবং একইভাবে আমাদের রাজ্যের যে অসংখ্য যে সমস্ত শ্রমজীবী মানুষ আছেন, তাদের মজুরি বৃদ্ধি, তাদের সামাজিক সুরক্ষা রক্ষা, তাদের জীবন জীবিকার জন্যে আমাদের আগামী দিনে আরও তীব্র লড়াই আমাদের গড়ে তুলতে হবে। এবং ওই সাম্প্রদায়িক বিজেপি, আরএসএস এবং তৃণমূলের যে চক্রান্ত, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি আরএসএসকে পশ্চিমবাংলায় ডেকে এনেছে, যার ফলে আজকে গোটা পশ্চিমবাংলায় আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে। এই দুই বিভেদকারী শক্তিকে আমাদের পরাজিত করতে হবে। তার জন্য ঐক্য চাই, শ্রমিকের, কৃষকের, ক্ষেতমজুরের, বস্তিবাসী, গরিব মেহনতকারী মানুষের ঐক্য চাই। এবং সেই ঐক্যের ভিত্তিতে গ্রাম, বাংলা, শহর, নগর, বন্দরে সর্বত্র আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। আর ওই কেন্দ্রীয় সরকার আর ওই রাজ্যের দুর্নীতিগ্রস্ত ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এদেরকে উচ্ছেদ করতে হবে। দুর্নীতির মক্ষীরানী ওই মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের রাজ্যে অসংখ্য কমরেড জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। এই বর্বর অসভ্য সরকার, এই দুর্নীতিগ্রস্ত সরকারকে উচ্ছেদ করার জন্যে আমাদের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, আমাদের রাজ্যের শ্রমজীবী মেহনতকারী মানুষ, আমাদের ছাত্র, যুব, মহিলা সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়তে হবে। শ্রমিক কৃষক ঐক্য আমাদের গ্রাম স্তর পর্যন্ত, বুথ স্তর পর্যন্ত প্রসারিত করতে হবে। আগামী দিনে প্রতিটি মানুষের জীবন জীবিকার ইস্যু, প্রতিটি স্থানীয় মানুষের ইস্যু, প্রতিটি কলকারখানার ইস্যু, সেগুলোকে নিয়ে দুর্বার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। আর এই কেন্দ্রের জনবিরোধী সরকার আর রাজ্যের জনবিরোধী সরকার, এই দুই সরকারের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই কাজ আপনারা করবেন। এই ব্রিগেড থেকে ফিরে গিয়ে শ্রমিক কৃষক ঐক্য, মেহনতি মানুষের ঐক্য জিন্দাবাদ, এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে
আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। কমরেডস, মাঠ ভরে গেছে শুধু নয়, মাঠ এবার উপচাবে। আপনারা যারা এখনো গাছের তলার দিকে আছেন, সবাইকে বলবো আপনারা চলে আসুন, এখানে আসুন, এখানে আসুন। হ্যালো হ্যালো হ্যালো, যারা এখনো গাছের তলায় আছেন সবাইকে অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা ক্রমে ক্রমে এগিয়ে আসুন। অসংখ্য মিছিল ঢুকছে, দক্ষিণ থেকে ঢুকছে, পূব থেকে ঢুকছে, উত্তর থেকে ঢুকছে। সুতরাং তাদেরকে জায়গা করে দিতে হবে। সবাইকে নিয়ে আমরা মিটিং শুনব। এখন বলবেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সম্পাদক কমরেড অমল হালদার। কমরেড অমল হালদারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কমরেড সভাপতি মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট বামফ্রন্টের নেতা কমরেড সেলিম এবং আরেকজন সর্বভারতীয় শ্রমিক নেতা আপনারা চেনেন কমরেড তপন সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ থেকে 27 বছর আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা সমাবেশ হয়েছিল কৃষক সভার ডাকে। সেটা ছিল তেভাগার 50তম বর্ষ উপলক্ষে সেই সমাবেশ। সেদিন যারা বক্তব্য রেখেছিলেন, প্রকৃতির কারণে আজকে তারা কেউ বেঁচে নেই, কিন্তু তারাই শিক্ষা দিয়েছিলেন। তেভাগার আন্দোলন, যে আন্দোলনের প্রধান স্লোগান ছিল একটা মানুষ, একটা লাঠি আর একটা টাকা। এই স্লোগানকে সামনে রেখে যুক্ত বাংলায় বিশাল কৃষক আন্দোলন গড়ে উঠেছিল। বন্ধুগণ, সবথেকে আজকে ভাবার বিষয়টা কোথায় জানেন? সেই তেভাগা আন্দোলন আমাদের দেশের সাম্প্রদায়িক দাঙ্গাকে রুখে দিয়েছিল। যদি গরিব মানুষ, সমস্ত স্তরের মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হই শ্রেণীগতভাবে, তাহলে দাঙ্গা ঠেকানো যায়। সেটা শিখিয়ে দিয়েছিল তেভাগার আন্দোলন। বন্ধুগণ, আজকে যে অবস্থায় চলছে, গোটা পশ্চিমবঙ্গের কৃষক সমাজ একটা মারাত্মক সংকটের জায়গায়। আজকে ধানের দাম নেই, আজকে আলু চাষি ভবিষ্যৎ কী হবে তারা কেউ জানে না। পাট 9,000 টাকা উৎপাদন খরচ, এবছর বিক্রি হচ্ছে 5,000 টাকা। সবজি চাষির মাথায় হাত। বন্ধুগণ, সব কৃষক এটা বুঝতে পারছেন না। আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা কথা বলতেন যে পশ্চিম বাংলায় কৃষকদের আয় 3 গুণ বেড়ে গেছে। লজ্জা করে না এত মিথ্যা কথা বলতে? যারা কৃষক তারা বুঝছেন কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে। দেনায় বিকিয়ে যাচ্ছে কৃষক, গোপনে গোপনে জমি বন্ধক দিতে হচ্ছে। মাইক্রো ফিন্যান্স, তার উৎপাত মারাত্মক। 20 থেকে 25% সুদে টাকা দিচ্ছেন। ঘর বাড়ি ছেড়ে রাতের অন্ধকারে চলে যেতে বাধ্য হচ্ছে। এটাই তো বাস্তব। গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আজকে কেউ কোনো ফসলের দাম নেই। আজকে প্রত্যেকটি ক্ষেত্রে উৎপাদনের উপকরণের দাম প্রচুর। সারের দাম চচ্চর করে বাড়ছে, বীজের দাম বাড়ছে, আবার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। আগামী দিনে আসছে প্রিপেড স্মার্ট মিটার। মাঠেতে সাবমার্সিবল চলবে না, পারবেন না চালাতে। কি হবে? গোটা পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। বন্ধুগণ, আমরা তো কৃষক সমাজের কাছে বারে বারে এই কথাই বলি, আজকে লড়াই ছাড়া কোনো পথ নেই। আজকে জমির আন্দোলন করেছিলেন 67-69 সালে আমাদের তৎকালীন নেতারা। খাস জমি দখল করো, দখল রেখে চাষ করো। আমাদের নেতারা এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে বলেছিলেন গোটা বাংলাকে কাঁপিয়ে দিতে হবে। হাজার হাজার মানুষ লাল ঝান্ডা নিয়ে মিছিল করে তারা জমি দখল করেছিলেন। নেতৃত্ব সেদিন বলেছিলেন পশ্চিমবাংলায় ছিল তো এই গ্রামের গরিব মানুষকে
বারোটি তলায় নিয়ে যে প্রচণ্ড মারধর করা হতো, হাউ হাউ করে কাঁদত তার স্ত্রী, তার মেয়ে, তার বাড়ির ছোটকেরা, তারা বাঁচাবার চেষ্টা করত, কেউ পারত না, প্রচণ্ড আক্রমণের শিকার হতো। সেদিন তারা ভাবতো আমাদের কি কেউ বাঁচাবার নেই। বাঁচাবার জন্য ছুটে এসেছিল এই লাল ঝান্ডা। লাল ঝান্ডাই ঐক্যবদ্ধ করেছিল সমস্ত মানুষকে। জমির আন্দোলন হয়েছিল, 80 সালে মজুরির আন্দোলন হয়েছিল। বন্ধুগণ, আজকে কি দেখছেন? যাদের পাট্টা দিলাম বামফ্রন্টের আমলে, যারা বর্গা রেকর্ড করলেন, আজকের পাট্টা রাখতে পারছেন? বর্গা রেকর্ড রাখতে পারছেন? আজকে জমি কারা হচ্ছে? সেই জমি চলে যাচ্ছে কাদের কাছে? যে যোদ্ধাদের কাছ থেকে জমি কেড়েছিলাম, আজকে সেই যোদ্ধাদের কাছে জমি পৌঁছে দেওয়া হচ্ছে। কোথায় নেই? বর্ধমান জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, সমস্ত জায়গাতেই লড়াই তো চলছে। পশ্চিম মেদিনীপুর, একটা ব্লক ডেবরা, হাজার হাজার মানুষ বিআরওর অফিসে ঘেরাও করে যে পাট্টা বাতিল করেছিল, সেই পাট্টা গরিবরা আবার নতুন করে পেয়েছেন, তাদের দলিল পর্চা সব কিছু। লড়াই করলে পাওয়া যায়। আজকে জমির আন্দোলনে আমাদের কমরেডরা একটা ভূমিকা নিচ্ছেন, জমি দখল করতে দিচ্ছেন না। পশ্চিমবাংলায় আবার সেই রকম জাগরণ আমাদের ঘটাতে হবে। আমরা বলি একদিকে তো আমাদের অধিকারগুলো কাটছে, আর চুরি চুরি কেমন হচ্ছে তা নতুন করে আপনাদের কাছে বলবো না। কি হবে? আপনারা তো সব ভালো করে বোঝেন। একটা জানেন, আমাদের দেশের আদিবাসী যাদের, তারা পাচ্ছেন না শিডিউল ট্রাইব তাদের সার্টিফিকেট। যারা আদিবাসী তাদের সব জানেন টাকার বিনিময়ে কিভাবে আদিবাসীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না। আদিবাসী যাদের একটা হোস্টেল ছিল, পড়ার ব্যবস্থা ছিল, সব আস্তে আস্তে উঠে যাচ্ছে। গ্রামের গরিব ঘরের মানুষ কি ভাববেন? আপনার ছেলে স্কুলে পড়তে পারবে? একই তো উঠে গেছিল পড়াশোনা, তারপর আবার গোদের ওপরে বিষ ফোড়ার মতো আবার 26,000-এর চাকরি চলে গেল। যারা যোগ্য শিক্ষক হাউ হাউ করে কাঁদছে। কার্যত মমতা ব্যানার্জি অযোগ্য শিক্ষকদের বাঁচাবার জন্যে যোগ্য শিক্ষকদের বলি দিলেন। আমাদের প্রশ্ন, হে কৃষক পরিবারের সন্তান, তোমার সন্তান আগামী দিনে কোথায় পড়বে তুমি ভেবে নাও। আবার আসছে সেই নিরক্ষরতা, আবার আসছে সমস্ত ক্ষেত্রে একটা অন্ধকার চেহারা। প্রত্যেকটা গ্রামে গ্রামে মদের দোকান, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। আপনার পড়াশোনা হবে না, আপনার ছেলে মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াবে। আপনি চান? সেই জায়গায় মমতা ব্যানার্জি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই পশ্চিমবঙ্গ আজকে আমরা বাঁচতে পারবো না। যারা একটু ভাবনা চিন্তা করেন তাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলি, আপনি জানেন এই পশ্চিমবঙ্গে ক্রমশ উৎপাদনশীলতা ব্যাপকভাবে কমে যাচ্ছে। ধান উৎপাদনে বামফ্রন্ট যে বছর চলে যায় 11 সাল, সে বছরও ধান উৎপাদনে ছিলাম প্রথম। এখন কি হয়েছে জানেন? উৎপাদনশীলতা কমতে কমতে আজকে মমতা ব্যানার্জির শাসনকালে ধান উৎপাদনে এখন প্রথম তেলেঙ্গানা, তারপর পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ গাঁওগাই খারিফ শাসনে 4 নম্বর স্থানে চলে গেছে পশ্চিমবঙ্গ। কি হবে? আমরা তো ভাত খাই, ভাত খেতে পছন্দ করি। আজকে তো চালের দাম চচ্চর করে বাড়ছে, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, গ্যাসের দাম বাড়লো, ডিজেল পেট্রোলের দাম বাড়লো, চালের দাম বাড়ছে। খেতে পাবো আমরা আগামী দিনে? বন্ধুগণ, একদিন তেলেঙ্গানা পাঞ্জাব থেকে চাল না এলে খেতে পাবো না। সেই জায়গায় যাচ্ছেন। উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। বামফ্রন্ট একটা কাঠামো তৈরি করেছিল, বিজ্ঞান প্রযুক্তি দিয়ে উন্নত বীজ কীভাবে তৈরি করা যায়, সার কত সস্তায় দেওয়া যায়, সমস্ত পরিকল্পনা করে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করেছিল পশ্চিমবঙ্গে। সমবায় থেকে ঋণ দেওয়া হতো। কমরেড জ্যোতি বসু আজকে মমতা ব্যানার্জির মতো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দিতেন না জ্যোতিবাবু। একটাই বিজ্ঞাপন দিতেন, ঠিক আলু চাষের আগে একটা বিজ্ঞাপন দিয়ে বলতেন, হে কৃষক বন্ধুরা, আপনারা সবাই আপনাদের ঋণ শোধ করে দিন, আবার নতুন করে ঋণ নিন। 98% সমবায় ঋণ শোধ করে কৃষক আবার ঋণ নিত। সেই সমবায়
আজকে শেষ। উৎপাদনশীলতা কি করে বাড়াবেন? আজকে জমি টানলে তো বাড়বে না। আজকে যৌথ পরিবার ভাঙছে, ভিটের দরকার হচ্ছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজে আজকে জমি ব্যবহার হচ্ছে। তাহলে কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি না হলে কি বাংলা বাঁচবে? উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই, জমি কমছে অথচ সরকারের কোনো পরিকল্পনা নেই। বন্ধুগণ, বারে বারে ভাবুন, এই অবস্থা চলতে শুরু করলে একদিন খেতে পাবো না। একদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে দুর্ভিক্ষের আমলে যে চিত্র দেখেছিলাম, মা একটু ভাত দাও, মা একটু ফ্যান দাও, মা দুদিন খেতে পাইনি, মা একটু ফ্যান দাও, মা, এই আওয়াজ অচিরেই শুনতে হবে এখন থেকে যদি আমরা সচেতন সতর্ক আমরা না হই। তারপর কেন্দ্র সরকার, উনি তো সব ব্যবস্থাটা ধ্বংস করার জন্য এগিয়ে আসছেন। নয়া কৃষি নীতির নাম করে বিপণন নীতি যে আইন করতে চলেছেন, শুনে রেখে দিন, আমাদের দেশে 3টি কৃষি আইন প্রত্যাহার হবার পর আজকে মোদিজি একটা বিপজ্জনক সংস্করণ তৈরি করছেন এই নয়া কৃষি আইন। কি হবে? 140 কোটি জনসংখ্যার এই দেশের মানুষ তারা রেশন পাবে না। বিশাল অংশের মানুষ রেশন বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে 3 ভাগের 2 ভাগ কৃষক চাষ করা ছেড়ে দেবে। জেনে রেখে দিন, আপনি আপনার জমিতে ক্ষেত মজুরি করবেন, কর্পোরেট চাষ করবে। যে বিপজ্জনক আইন নিয়ে আসছেন মোদিজি। আজকে তো প্রত্যেক পার্লামেন্টে আইন হবার পর যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আইন অনুসারে বিধানসভায় পাশ করাতে হয়। মমতা ব্যানার্জিকে সেদিন এক পরীক্ষা দিতে হবে, তিনি মোদিজির এই আইন প্রত্যাখ্যান করলেন কি না। তাই বন্ধুগণ, মারাত্মক সংকটের মুখে আমরা যাচ্ছি। দেখছেন, এত সংকটের মধ্যে লক্ষ্য করেছেন, আগামীকাল আসছেন মার্কিন উপরাষ্ট্রপতি ভ্যাম, তিনি আসছেন ভারতবর্ষে। অনেকে মনে মনে ভাবছেন, ভ্যাম আসছে তো আমার কি? আপনি জানেন আমেরিকার কৃষি পণ্য অবাধে ভারতবর্ষে ঢুকবে, অবাধে ঢুকবে। আপনি তো একই ফসলের দাম পাচ্ছেন না। ধানের দাম আপনাকে নির্ভর করতে হয় ফরেদের কাছে, পান না, সব ফসলের দাম নেই। এরপর যদি আমেরিকার কৃষি পণ্য অবাধে ভারতবর্ষে ঢোকে, আপনার ফসলের কি হবে? আর এখান থেকে যেসব ফসলগুলো আমেরিকায় যাবে তার জন্য চড়া শুল্ক দিতে হবে। কি হবে বন্ধুগণ? কাল ভ্যাম আসছেন, কঠোর রোদে সবাই আজকে মিছিল এসেছেন, মিটিং এসেছেন, কিন্তু জেনে রেখে দিন, সারা ভারত কৃষক সভা আহ্বান জানিয়েছে আগামীকাল সব জায়গাতে ভ্যাম গো ব্যাক, আমেরিকার উপরাষ্ট্রপতি গো ব্যাক, এই স্লোগান প্রত্যেকটি মানুষের কাছে দিয়ে তার বিপদটা বোঝাতে হবে কোথায় যে যাচ্ছে আগামী দিনে। স্বাভাবিকভাবে আমি আর বেশি কথার মধ্যে যাব না, একটা বিষয় বলি। কমরেড রণাদিদা বলেছেন, ঠিক 1 মাস পর, ঠিক 1 মাস পর আজকের দিনে 20 তারিখে হবে শ্রম কোডের বিরুদ্ধে আমরা যে কথাগুলো বলি, এটাকে প্রত্যাহারের দাবিতে গোটা ভারতবর্ষ ব্যাপী সাধারণ ধর্মঘট। সেখানে আছে কৃষকদের দাবি, ন্যূনতম ফসলের সহায়ক আইন, ব্যাংক ঋণ, মহাজনের ঋণ মুকুব করা, এই সমস্ত দাবি আছে। বন্ধুগণ, রাস্তায় নামতে হবে। আজকে যেভাবে প্রচণ্ড রোদকে উপেক্ষা করে আপনারা এসেছেন, আজকে 2 মাস ধরে গ্রামে গ্রামে অসংখ্য পদযাত্রা করেছেন, তাদের বলি এখান থেকে ফিরে যে বিশ্রাম নয়, ধর্মঘট সফল করতে হবে। গোটা পশ্চিমবঙ্গের মানুষকে প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে আমরা পারি। সেজন্য এখান থেকে সবাই একটা প্রস্তুতি নিয়ে এখান থেকে ফিরে যাবেন। শেষ কথা বলি কমরেড, অনেক কিছু সংগ্রাম আন্দোলনের পর অনেক সময় আমাদের মধ্যে নানা রকম প্রভাব পড়ে। 1971 সালে এই মে মাসের দিনে, 1 মে, আজও মনে পড়ে, আমরা তখন ছোট ছেলে, দূরে দাঁড়িয়ে বক্তৃতা শুনেছিলাম। কমরেড বিটি রন্ধীবে, জ্যোতি বসু, প্রমোদ দাশগুপ্ত, হরেকৃষ্ণ কোনার। হরেকৃষ্ণ কোনারের শেষ 2 লাইন আজও ভুলতে পারি না। তিনি বলেছিলেন, কমরেড,
সংগ্রাম আন্দোলনের মধ্যে থাকুন। শত্রুপক্ষকে, বিরোধী পক্ষকে পরাস্ত করতে হবে। লড়াইয়ের ময়দানে থাকুন। লড়াই শেষ হবার পর সেই সময় আক্ষেপ করে লাভ নেই। যদি এই কথা বলি, সেদিন আমি প্রস্তুত ছিলাম না। কমরেড হরিকেশনকার বলেছিলেন, সেদিন আমি প্রস্তুত ছিলাম না। এই শব্দ যাতে কাউকে উচ্চারণ করতে না হয়, সেই প্রস্তুতি এখন থেকে ঘরে ঘরে গড়ে তুলুন। প্রস্তুত হতে হবে। লড়াই চাই। গোটা পশ্চিমবঙ্গকে বুঝিয়ে দিতে হবে শ্রমিক কৃষক আন্দোলনের আজকে ঐতিহাসিক ব্রিগেড। এই ব্রিগেডে দাঁড়িয়ে এখান থেকে সবাই এই আত্মবিশ্বাস নিয়ে ফিরে যাবেন। লড়াইয়ের ময়দানে নেমে সাম্প্রদায়িক শত্রু থেকে শুরু করে সব শত্রুকে আমরা পরাজিত করব, সেই আত্মবিশ্বাস নিয়ে আপনারা ফিরে যাবেন। এই আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেককে, কষ্ট করে যারা এসেছেন, বক্তব্য শুনছেন, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। বন্ধুগণ, ইতিমধ্যে আপনাদের কাছে ঘোষণা করা হয়েছিল মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সংঘর্ষে দাঙ্গা ঠেকাতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং পরিযায়ী শ্রমিক যিনি নিহত হয়েছেন, এই সমস্ত পরিবারের সাহায্যের জন্য আমাদের কমরেডরা আপনাদের কাছে যাচ্ছেন। মুক্ত হস্তে দান করুন, যা পারবেন দান করুন। বাঁচাতে হবে এই পরিবারগুলোকে। এ দায় দায়িত্ব আমাদের সবার। এখন আপনারা জানেন এই ব্রিগেডের সমাবেশ হলো অভিমুখ পাল্টানোর সমাবেশ। যে অভিমুখে চলছে বাংলা, দাঙ্গাবাজ আর তোলাবাজদের অভিমুখে, লড়াইয়ের অভিমুখকে প্রতিষ্ঠিত করবার জন্যই ব্রিগেড। এই সমাবেশে এখন ঘরে ঘরে লড়াই প্রস্তুত করো, এই আহ্বান এই ব্রিগেড থেকে দেওয়া হচ্ছে। এখন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্যের সম্পাদক কমরেড নিরাপদ সর্দার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কমরেড সভাপতি মণ্ডলী, কমরেড বন্ধুগণ, আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে একেবারে নিচ থেকে লড়াই সংগ্রাম করতে করতে যারা আজকের ব্রিগেড পর্যন্ত পৌঁছেছেন, তাদের সকলকেই বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আসলে আমার তো মনে হচ্ছে আমাদের এই ব্রিগেড সভা দেখার পর মমতা ব্যানার্জি ঘুমোতে পারবেন কি না। খেটে খাওয়া মানুষের ব্রিগেড, নেংটি পড়া মানুষের ব্রিগেড, কৃষকের ব্রিগেড, শ্রমজীবী অংশের মানুষের ব্রিগেড, যে অংশটাকে সবচেয়ে বেশি ভয় করে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি। আমাদের ব্রিগেড আজকের এখানে সারা দেশের শ্রমজীবী মানুষকে বেঁচে থাকার একটা বার্তা দেবে এই ব্রিগেড। নরেন্দ্র মোদী ক্ষমতায় বসে আছেন, যেদিন থেকে ক্ষমতায় এলেন সেদিন থেকে আমরা কি দেখছি আমাদের দেশে? সবচাইতে বেশি বেকারের জন্ম হলো এই সময়কালের মধ্যে, সবচাইতে বেশি কৃষক আত্মহত্যা করেছে এই সময়, আর সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে। অর্থাৎ যারা কলে কারখানায় কাজ করত তারা কাজ হারিয়েছে। মা বোনেদের ইজ্জত অনিশ্চিতের জায়গায় গেছে। আমার আপনার ঘরের ছেলেমেয়েরা কত কষ্ট করে লেখাপড়া শিখে আজকে তারা পরিযায়ী শ্রমিকের খাতায় নাম লিখতে ভিন রাজ্যে চলে যাচ্ছে। এই রাজত্বে হয়েছে। পার্লামেন্টে এদের জন্য আলোচনা হয় না, বিধানসভায় এদের জন্য আলোচনা হয় না। পার্লামেন্ট আর বিধানসভায় আলোচনা হয় ওদের এমপি মন্ত্রীদের কিভাবে মাইনে বাড়ানো যায়। আর যাদের জন্য যে দেশটা, যাদের জন্য সমাজ, যারা এই সমাজটাকে আগলে রেখেছে, তাদের জন্য কোনো আলোচনা নেই।
কি ছিল আমাদের রাজ্য? আমরা যখন প্রথমে ক্ষমতায় এলাম 1977-78 সালে, জরাজীর্ণ রাজ্য ছিল, হাড় কোটা ছিল, গোনা যেত কটা স্কুল, কটা পাঠশালা, কটা বিল্ডিং। আজকের কটা স্কুল আছে গুনতে পারবেন? কেন এত স্কুল? আসলে আমরা প্রথমেই বুঝেছিলাম আমাদের গাঁয়ের মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ, তারা সবাই বুঝেছিল আমাদের যে সময়টা ক্ষমতায় এসেছি নিজের পেটের ভাত নিজেকেই করে নিতে হবে। আমার সম্পত্তি আছে, জমি আছে, আমার শ্রম আছে, গতর আছে, তা দিয়ে আমাকে খাদ্যে নিজেকে স্বনির্ভর হতে হবে। তাই সেদিনকার বামফ্রন্টের নেতারা বললেন ওই জমি দিতে হবে গরিবদের, গরিব চাষিদের, যোদ্ধার জমিদারদের আল ভেঙে দাও, জমি দাও গরিবদের। গরিবরা জমি পাওয়ার পর সেই খোঁড়া জমিতে, সেই নোনা জমিতে নিজের গতর দিয়ে মোরা জমিতে সোনার ফসল ফলিয়ে আমাদের পিছিয়ে পড়া রাজ্য 1 নম্বর জায়গা দখল করলো সারা ভারতবর্ষ জুড়ে। এর জন্য হকদার হচ্ছেন আজকের আপনারা যারা বসে আছেন, সেই গতর সর্বস্ব মানুষ, দিন আনে দিন খান, তাদের জন্যে আজকের রাজ্য এত সম্মান পেয়েছে। সেই লোকগুলো আজকের কাজ পায় না, সেই লোকগুলোর কাজের কোনো গ্যারান্টি নেই, সেই লোকগুলো কাজের কোনো নিশ্চয়তা নেই। দেশ স্বাধীন হয়ে 78 বছর অতিক্রম করলাম, কিন্তু এই গরিব গুরব লোক যারা আজকে দেশটাকে আগলে রাখে, সমাজটাকে আগলে রাখে, তাদের কাজের নিরাপত্তার জন্যে, কাজের গ্যারান্টির জন্যে পার্লামেন্টে আলোচনা হয় না, বিধানসভায় আলোচনা হয় না। তাই আমরা ঠিক করলাম আমাদের একটা কাজ করে যেতে হবে, একটা আইন চাই গরিবদের জন্যে, একটা আইন, যে আইনে সারা দেশের গরিব মানুষ কাজ পাবে, সেই আইন করতে হবে। তার জন্যে লড়াই। পার্লামেন্টে 62 জন এমপি, আমরা বাইরে, পশ্চিমবঙ্গ থেকে স্লোগান উঠলো সব গরিব খেটে খাওয়া অংশের মানুষকে, মেহনতি করা মানুষকে আমরা ঐক্যবদ্ধ করব। আমাদের রাজ্য সহ গোটা দেশের গরিবদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব হচ্ছে আমাদের, কৃষকদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব হচ্ছে আমাদের, আর তোমাদের দায়িত্ব হচ্ছে পার্লামেন্টের ভিতরে যতক্ষণ না গরিবদের 100 দিনের কাজের আইন তৈরি হবে ততদিন তোমরা লড়ে যাবে, যতদিন না এ লড়াই সফল হবে ততদিন এ লড়াই চলতে থাকবে। অনেক লড়াই সংগ্রাম, রক্ত ঝরা ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সেই আইন আপনারা প্রতিষ্ঠা করেছেন। এখানে যারা এসেছেন হকদার হচ্ছেন আপনারা। আপনাদের এই লড়াইয়ের জন্যে ভারতবর্ষের অন্য রাজ্য আপনাদেরকে স্যালুট জানায়। পশ্চিমবঙ্গের এই লড়াইয়ের জন্যে, পশ্চিমবঙ্গের খেটে খাওয়া কৃষক, ক্ষেত মজুর, শ্রমজীবী মানুষের লড়াইয়ের জন্যে আজকের 100 দিনের কাজ আমরা পাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যের হলেও সারা দেশে কাজ হচ্ছে, পশ্চিমবঙ্গে কাজ নেই। আবার নরেন্দ্র মোদী সারা দেশে গরিব মানুষ যাতে কম কাজ পায় তার জন্য প্রত্যেক বছর এই প্রকল্পে টাকা কমায়। আবার বলে আমরা গরিবের সরকার, আমরা আদিবাসীর লোক, আদিবাসীদের বন্ধু। কিন্তু আমরা দেখতে পাই এই নরেন্দ্র মোদীরা পার্লামেন্টে আইন পাশ করে আদিবাসীদের জমি লুট করে নেয়, আদিবাসীদের রাষ্ট্রপতি করে ওই দ্রৌপদী মুর্মুর কলমে সই করিয়ে নিয়ে গোটা দেশের আদিবাসীদের জমি লুট করা হচ্ছে। আজকের পাহাড় কর্পোরেটদের হাতে, জঙ্গল কর্পোরেটদের হাতে, আদিবাসীরা খোলা আকাশের নিচে। এর জন্যে পার্লামেন্টে কোনো আলোচনা নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের 100 দিনের কাজের লড়াই। আমরা বলছি ওটা 100 দিন না, ওটা 200 দিন করো, আইনে সুযোগ আছে। ওটা 200 টাকা নয়, 250 টাকা নয়, ওটাকে 600 টাকা মজুরি দাও। 600 টাকা মজুরি দিলে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ কাজ পাবে। পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমবে, আর পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কমলে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা স্কুলে যাবে, পঠন পাঠন হবে, দেশটা জানবে, দুনিয়াটা জানবে, পঞ্চায়েতরা জানবে। সেই জন্যই লেখাপড়া দরকার, ওটাকেই আটকাতে হবে। গরিবরা, নেংটি পড়া লোকেরা যত কম জানবে আমি তত বেশি দিন টিকে থাকতে পারবো। তাই ওদেরকে পিছনের দিকে রাখতে হবে, ওদেরকে এগোতে দিলে হবে না। তাই শিক্ষার উপরে আক্রমণ করো, অধিকারের উপরে আক্রমণ করো। যে শিক্ষা বামপন্থীরা দিয়েছিল ওই শিক্ষা তামাদি করে দাও। হাজার হাজার স্কুল করেছে, ওই স্কুল বন্ধ করে দাও। এখন স্কুল বন্ধের তালিকা এসেছে। আমার আপনার ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? কোথায় যাবে এরা? কোথায় লেখাপড়া শিখবে? সুযোগ নেই। সুযোগ একটা আছে, যদি আমরা 100 দিনের কাজটা আদায় করে নিতে পারি তাহলে এই 100 দিনের কাজের মধ্য দিয়ে আমার আপনার ঘরের ছেলেমেয়েরা আবার লেখাপড়ার মুখ দেখবে। গ্রাম বাংলাতে অপুষ্টি সন্তানের জন্ম আবার কমে যাবে।
এই 100 দিনের কাজের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক আছে। সেই 100 দিনের কাজটা বন্ধ কেন? মমতা ব্যানার্জি চুরি করেছে, তার লোকেরা টাকা লুট করেছে, তাই নরেন্দ্র মোদী টাকা দিচ্ছে না। নরেন্দ্র মোদীর আইনে বলা আছে, 100 দিনের কাজের আইনে 3 মাসের বেশি কাজ বন্ধ করা যায় না, কিন্তু নরেন্দ্র মোদী আইন না মেনে 3 বছরের বেশি কাজ বন্ধ করে রেখেছে। আলোচনা হয়, বিজেপির নেতারা দাঙ্গা বাঁধাচ্ছে, জমি লুট করার চক্রান্ত করছে। মুর্শিদাবাদের মতন জায়গাতে গিয়ে যে জেলার মানুষ, যে জেলার শ্রমজীবী অংশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে এক পথে চলে, ওই জেলার উন্নয়ন করেছে, সেখানে দাঙ্গা বাঁধাতে হবে, কারণ ওখানকার গরিবরা জোট বাঁধছে, ওরা জোট বাঁধলে আমি টিকতে পারবো না, তাই যেন তেন প্রকার দাঙ্গা চাই। এটাই হচ্ছে দেশ যারা চালাচ্ছে, আর আমাদের রাজ্যে যারা চালাচ্ছে তারাও তাদের সঙ্গে একই সঙ্গে সুর মিলিয়ে চলছে। ইনি বলছেন এই 100 দিন বন্ধ হয়ে যাক, আমার দরকার নাই, আমার ক্ষমতা আছে, আমি গরিবের বন্ধু, আমি কর্মশ্রী চালু করব। যে কর্মশ্রীর কোনো সুযোগ নেই কাজ করার, কর্মশ্রীতে কোনো বাজেট নেই, কোনো টাকা নেই, অথচ কর্মশ্রী নিয়ে গোটা রাজ্য জুড়ে একেবারে বিরাট ঘটা করে প্রকল্প চালু করছে। ভাবটা এরকম দেখাচ্ছে 100 দিনে কাজ না থাকলেও গোটা রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাজ পেয়ে যাবে। ওদের হিসেবে আমাদের 1 কোটির বেশি জব কার্ড আছে, এত লোককে তিনি কাজ দিয়ে দেবেন, কখনোই সম্ভব? টাকা নেই, তিনি উৎসব করছেন, কর্মশ্রী চালু করছেন। আসলে কীরকম জানেন, গল্পটা আছে না, ওই হাটকুড়ার বেটার প্যান্টের মাপ দেওয়ার মতন অবস্থা। হাটকুড়া লোক, তার বেটা নেই, তার আবার প্যান্টের মাপ দিতে গেছে। মমতা ব্যানার্জির অবস্থা হয়েছে তাই। 100 দিনের কাজ না বাদ দিয়ে, সেটা বন্ধ করে দিয়ে আজকের কর্মশ্রী চালু করতে চাইছে। গোটা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষকে সে বোকা বানাতে চায়। আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের মানুষকে, আমি বিশ্বাস করি গোটা রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ সহ যে সমস্ত বন্ধু আজকের এই ব্রিগেডে এসেছেন, আপনারা অনেক বেশি রাজনৈতিক সচেতন। আপনারা মমতা ব্যানার্জিকে দেখেছেন, বিজেপিকেও দেখেছেন, এই দুটো দলকে আপনারা খুব কাছ থেকে দেখে আপনারা বিচার করছেন, বিশ্লেষণ করছেন। এই বিচার বিশ্লেষণ করার মতন আরও মন তৈরি করতে হবে, গ্রাম বাংলাকে আন্দোলনের মধ্যে জাগিয়ে রাখতে হবে। প্রত্যেকটা বুথে আন্দোলন চাই, আন্দোলন করার মধ্য দিয়ে আমার 100 দিনের কাজ যাতে আদায় হয়, আন্দোলন করার মধ্য দিয়ে আমার লক্ষ্মী ভাণ্ডার সব মায়েরা যাতে পায়, তার জন্য লড়াই সংগ্রামে জারি থাকবে। আমার প্রাপ্য জমি, যে জমি আমি পেয়েছিলাম বামফ্রন্টের সময়, সেই জমি যাতে লুট করতে না পারে, তার জন্য আন্দোলন জারি রাখতে হবে। আপনারা দেখেছেন আমাদের পাশের জেলা হুগলিতে 172 জন চাষি, তাদের কাগজ থাকা সত্ত্বেও সেই জমি মমতা ব্যানার্জির সরকার এবং তার পুলিশ প্রশাসন গিয়ে কিভাবে তাদেরকে তুলে দেওয়ার চক্রান্ত করছে, তার বিরুদ্ধে মানুষ জেগেছে, গোটা রাজ্যের মানুষ জেগেছেন। গোটা রাজ্যের মানুষের আন্দোলন, শ্রমজীবী মানুষের আন্দোলন গোটা ভারতবর্ষের মানুষকে রাস্তা দেখাবে, গোটা ভারতবর্ষের খেটে খাওয়া অংশের মানুষকে আবার আন্দোলন করতে শেখাবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই জন্য আজকের আপনাদের এই উপস্থিতি গোটা দেশকে, খেটে খাওয়া অংশের মানুষকে অনেক বেশি উৎসাহিত করবে আজকের আপনাদের এই উপস্থিতি। সেই জন্য আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। লাল ঝান্ডাকে আপনার ঊর্ধ্বে তুলে ধরুন। লাল ঝান্ডার মিছিলটা যত লম্বা হবে, আপনার ছেলের মুখে হাসি ফুটবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে মা বোনেদের ইজ্জত নিয়ে কেউ খেলতে পারবে না। লাল ঝান্ডার মিছিলটা হলে আর স্কুল খোলা বন্ধ হবে না। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে 100 দিনের কাজ আদায় হবে। লাল ঝান্ডার মিছিলটা লম্বা হলে আবার আমরা হাসি মুখে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের রাজ্যটাকে এই দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে পারবো। আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে আমার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। যে এই সমাবেশে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরের সঙ্গে হাজার হাজার বস্তিবাসী উপস্থিত হয়েছেন। এখন এই সমাবেশে বলবেন রাজ্যের বস্তিবাসীদের বৃহত্তম সংগঠন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক কমরেড সুকরঞ্জন দে। প্রথমেই এই মেহনতি মানুষের এই সমাবেশকে বস্তিবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমরা এটা মনে করি আজকে আমাদের এই অংশগ্রহণ, এটা আমাদের রাজ্যে শ্রেণী আন্দোলনের নতুন সংযোজন। আমাদের বস্তিবাসীদের অনুভূতি, কেন্দ্র রাজ্য সরকারের তাদের যে শ্রেণী অভিমুখ, বিশেষ করে আমাদের রাজ্যে
2016 সালের পর রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর আমরা আমাদের সংগঠনের স্লোগান, আমাদের সংগঠনের দাবি, আমরা প্রচার আন্দোলন থেকে প্রত্যক্ষ সংগ্রামে আমরা নিজেদেরকে তৈরি করেছি। আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যখন এখানকার সরকার কলকাতাকে লন্ডন এবং পরপর ঠিকা আইনের পরিবর্তনের মধ্য দিয়ে কলকাতা হাওড়ার 2000 একর এবং 500 একর জমি লুটের যে ব্যবস্থা এবং পরবর্তীতে উত্তরণ নাম দিয়ে বস্তিবাসীদের কে অস্বীকার করা, আজকে আমরা এটা বুঝছি আগামী দিনে এই বস্তিবাসীরা শহরে থাকতে পারবেন কি পারবেন না, এটা আমাদের অনুভূতি। আমরা তাই এই আন্দোলনের অভিমুখ আমরা বস্তি উচ্ছেদ নয়, ওই বিকল্প বাসস্থান না, বস্তি উচ্ছেদ নয়, বস্তি বাসীদের নিরাপদ সত্ত্ব পাট্টা দিতে হবে রাজ্য সরকারকে। আমরা দেখেছি এই সরকারের অভিমুখ যে আমাদের রাজ্যে যে বামপন্থীদের যে গরিব মানুষকে রেখে নগর উন্নয়নের পরিকল্পনার দৃষ্টিভঙ্গি, বস্তিকে গড়ে তোলা, পরিবেশ বান্ধব এবং সামাজিক মান উন্নয়ন, শিক্ষার অঙ্গনে প্রবেশ, এবং আমরা দেখেছি কৃতি সন্তান বস্তিতে হয়েছে এবং সমাজের বিভিন্ন জায়গায় আছে। আজকে এখানে সমাজ বিরোধী তৈরির পরিকল্পনা হচ্ছে। আজকে সাম্প্রদায়িক শক্তি ধর্মীয় ভেদাভেদের আঁকড়া বানানোর চেষ্টা হচ্ছে। লড়াইটা এখানে, শ্রেণী ঐক্য এখানে। আমরা এই লড়াইয়ের শেষ দিক আমরা দেখতে চাই। আমরা ঠিক করেছি আমাদের সংগঠন, আমাদের কথা যারা শুনছেন অনেকেরই ধারণা নেই বস্তি আন্দোলন সম্পর্কে। আমাদের সংগঠন বস্তি ভিত্তিক সংগঠন, নেতাদের সংগঠন না, কর্মীদের। আমাদের প্রতিদিনের কাজ বস্তিতে। ভীতি আছে, সন্ত্রাস আছে, বিভাজন আছে, তার মধ্যে আমরা এই 22টা জেলার সমস্ত বস্তিতে অনেক আমাদের পরিধির বাইরে গিয়ে মানুষকে জড়ো করার চেষ্টা করেছি। আমরা আত্মবিশ্বাসী আগামী দিনে শ্রেণী আন্দোলন বিকাশে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকার শরিক হব, এবং এটাই বিকল্প ওই কেন্দ্রীয় সরকারের লুটেরার রাজনীতির বিরুদ্ধে। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের আর্থিক সামাজিক সব দিক দিয়ে যা আক্রান্ত, আমরা এই জায়গায় নিজেদেরকে প্রস্তুত করবার চেষ্টা করছি। এটা ঠিক। আমরা এটা মনে করি যে আমাদের রাজ্যের বস্তিতে ভিন্নতা আছে। বড় শহর, আধা শহর, ছোট শহর, এবং ধারণাও অনেকের ভিন্ন রকম। আমাদের রাজ্যের 45% মানুষ যারা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বাঁধের ধারে, নদীর ধারে, তারা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। কোনো রকম তারা পরিষেবা পান না আজকের এই সরকারের। ওই মানুষগুলো আগেও ছিল, কিন্তু মাথার উপর একটা সরকার ছিল, তার দৃষ্টিভঙ্গি ছিল। লড়াইটা আমাদের এখানে ওই প্রান্তিক মানুষদের সংগঠিত করা। আমরা মনে করি গোটা রাজ্যে শ্রেণী আন্দোলন নতুন অভিমুখ স্থির করবে। আমরা তাই জেলায় জেলায় এই আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি। আমরা দেখেছি আমাদের আন্দোলনের যে মূল জায়গা, আমরা ওই যে বললাম 2016 আগে পরে স্লোগান, আমরা বলেছি কোনো আলাপ আলোচনায় নয়,
কোনো কোর্টে নয়, যা হবে সরাসরি বুলডোজারের মুখোমুখি। একটাই হাতিয়ার, সেটা হবে শ্রমজীবী মানুষের ঐক্য, বস্তিবাসীদের মধ্যে সংগঠিত করার, তার বাস্তু বাঁচানো, দল মত নির্বিশেষে। কোথাও যদি পতাকা সরিয়ে রাখতে হয়, আমরা এই সংকীর্ণতা দূর করে আমরা উদার মনে তাদেরকে যুক্ত করে এই লড়াইয়ে আমরা সফল হয়েছি। আমরা আটকে দিতে পেরেছি গোটা রাজ্য জুড়ে, যা আপনারা বিভিন্ন সময় দেখেছেন। আমি উদাহরণ দিতে চাই না, আমাদের বিশেষ করে রেলের খড়গপুর, আসানসোল, রানীগঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার বিস্তর রেলের জমি কর্পোরেটদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ব্যবসায়িকদের স্বার্থে। আমরা মনে করি জমিতে যে বাস করে অধিকার তার, এই অধিকার সত্ত্ব আমাদের দিতে হবে। এই জমির লড়াইটা আমরা লড়তে চাই। এই লড়াইয়ে আমরা সব মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই, কারণ এই জমিতে শুধু বাস্তু না, বাজার আছে, রুজি রোজগার আছে বিস্তীর্ণ জায়গা জুড়ে। আমরা সেইগুলোকে নিয়ে আমরা আন্দোলন করে এই অভিজ্ঞতা নিয়ে এসেছি। আমরা এখান থেকে ফিরে গিয়ে আমরা যে বার্তা আমাদের বস্তিবাসীদেরকে দিতে চাই, যে আমাদের যে অধিকার যা ছিল, শিক্ষার সুযোগ সংকুচিত হচ্ছে, স্বাস্থ্যের সুযোগ সংকুচিত হচ্ছে, পরিষেবা, পানীয় জল নিকাশি বন্ধ হচ্ছে। এই সবটা কেন্দ্রস্থল ওই লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার, যা সংবিধানের ৭৪তম সংশোধনীতে আছেন, যার টাকা লুট হচ্ছে, তারাই হলো আমাদের আপনার আবাসন দিচ্ছে না, আবাসন লুট করছে, বিপিএলকে এপিএল করছে, স্বাস্থ্যসাথীতে স্বজন পোষণ করছে, রেশন কার্ড থেকে বঞ্চিত করা হচ্ছে প্রকৃত গরিব। আগে বিপিএল ছিল, আগে অন্তর্দয় ছিল, এখন এপিএল হয়েছে। আর আমরা দেখছি শাসক দলের যারা সবাই, তারা হলো এই সস্তার রেশন খাদ্য সুরক্ষার সুযোগ পাচ্ছে। আমরা তাই ওই যে কেন্দ্র যা তলায় অর্থাৎ মিউনিসিপ্যালিটিগুলোতে এই আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। আমরা মনে করি যে বিদ্যুৎ আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিদ্যুৎ মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত। আজকে ওই যে বলে যে 2003 সালে বাজপেয়ীজি কবে ওই আপনার মালপো খেয়েছিলেন, তার এফেক্ট আমাদেরকে ভুগতে হচ্ছে। মাসুল নিয়ন্ত্রণ কমিশন করেছে, মাসুল নিয়ন্ত্রণ কমিশন আজকে এদের হয়ে দালালি করছে। 773 কোটি টাকা নির্বাচনী বন্ডে নিয়েছে, এবং নির্বাচন প্রক্রিয়া চলাকালীন আমাদের বিদ্যুৎ বিলের উপর ধার্য করেছে। আমরা এই লড়াই আমরা লড়তে চাই। আমরা এই লড়াই যে 200 ইউনিট বিদ্যুৎ গোটা রাজ্যে আমাদের বিনামূল্যে দিতে হবে। অন্য রাজ্যগুলো দিচ্ছে, কেন তুমি দেবে না? এই লড়াই আমরা, এই বার্তা আমরা দিতে চাই বস্তিবাসীদের কাছে, যে লড়াই আমাদের শুরু করতে হবে। আমরা একটা চ্যালেঞ্জ দিতে চাই ব্রিগেড থেকে, ভিক্টোরিয়া হাউস কারোর বাবার না। আমরা এই সমস্ত কিছু যা আমরা ইতিমধ্যে পিটিশন জমা দিয়েছি মাসুল নিয়ন্ত্রণ কমিশনের কাছে, আমরা যা সিএসসি কর্তৃপক্ষের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, কেউ মিট করেনি। আমরা ওই ভিক্টোরিয়া হাউসের সামনে মেরা বেঁধে আমরা জবাবদিহি করব। তার শেষ লড়াই আমরা দেখতে চাই। এই কথা বলে, এই বার্তা দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আচ্ছা, এখন আপনাদের সামনে বলবেন
সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের লড়াকু নেত্রী কমরেড বন্যা টুডু। সভাপতি মণ্ডলী, এই সভায় উপস্থিত আছেন আমার গণ আন্দোলনের নেতৃত্ব, গণসংগঠনের নেতৃত্ব, উপস্থিত আছেন আমার ভাই ও বোনেরা, উপস্থিত আছেন আমার যারা দূর দূরান্ত থেকে তারা আসেননি, তাদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। কাটিক কদ দুলোর আর মারাং কদ জোহার, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। মেটা কথাই মেতাপে কানা যাহাই পে হে একানা দেউচা পাচামি খয় বিভিন্ন জেলা খয় পে হে সেটেরে খানা আপে ভাগে মিনা পিয়া তো কমরেড যারা এসেছেন তারা ভালো আছেন না? আমরা বলবো ভালো নেই। আপনারা হাত তুলে বলে দিলেন আমরা ভালো আছি। কি করে ভালো থাকবো? আমরা ভালো আছি। দুটো সরকার চলছে, চোরের সরকার আর ডাকাতের সরকার। আমরা ভালো থাকতে পারি? আমরা কিন্তু ভালো নেই। আবো ভাগে মিনাবো না, আবো কিন্তু ভাগে বনু মিনা। কারণ হয়োক কানা যাহারে দেউছে পাচামিতে যাহাই লড়াই হয়োক কানা, যখন বুনো হাতি যখন আতরে বল লিগি চেষ্টায় আয়, তখন আবো বন চিকই গিয়া যাহাই বয়স্ক মিনা পিয়াব করে বুঝা শরণ আপে নয়, তখন বন চিকই গিয়া সেঙ্গেল বন্ধুরাও গিয়া যাতে উনি বুনো হাতি আতরে বাই বল দাঁড়ে গিয়ায়। যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা লড়াই করছে, যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায়, সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায় তাকে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু হটে যায়। তাই যখন প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেঁচিয়ে হটাতে হবে, তাছাড়া আমরা বাঁচতে পারবো না। এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশা কর্মীরা আছে, মিড ডে মিলে দিদিরা আছেন, আমার এসএফআই ছাত্র যুব মহিলারা আছেন, আমার মায়েরা আছেন। সব থেকে পিছিয়ে পড়া মানুষ যে হুগলি জেলায় লড়াই করেছি তাদেরকে আমরা বাস করে দিয়ে এই সবাই এসেছে। শুধু হুগলি জেলা নয়, প্রত্যেকটা জেলায় লড়াই হচ্ছে। মেদিনীপুরে জমি কাড়া হয়েছে, বাঁকুড়াতে জমি কাড়া হয়েছে, পুরুলিয়াতে হয়েছে, আর হুগলি জেলাতে লড়াই করে আমরা দেখিয়েছি আমরা পারি, লড়াই করতে আমরা পারি। শেষ দেখে আমরা ছেড়ে দেব। আমাদের লড়াই খেটে খামারে যারা বস্তি মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, তাদের লড়াই। আমাদের রোজ কত জানেন? এই ব্রিগেডে মঞ্চে বলতে চাই, শহরের মানুষ আমাদের কথা জানে না, আর গ্রামের মানুষ শহরের কি করছে আমরা জানে না। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই, আমার যে ভাইয়েরা আদিবাসীরা যারা কাজ করে মাঠে খেটে খায়, তাদের রোজ হচ্ছে 2 কিলো চাল আর 150 টাকা, 120 টাকা 2 কিলো চাল। তাই তো আমাদের বামপন্থী যখন সরকার ছিল তখন বলেছিল 100 দিনের কাজটা চালু করতে হবে, যারা ভূমিহীন মানুষ তারা খেটে খায়। ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে, পাট্টা দেওয়া হয়েছে, বর্গা জমি দেওয়া হয়েছে 2011 সালে। সেই জমি লুটপাট করে নিতে শুরু করেছে, লুটপাট করে নিয়ে নিচ্ছে। আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পুলিশকে তাড়িয়েছি, আমরা সেটা করে দেখিয়েছি। আমরা কিন্তু হারিনি। সবাই বলছে এত ব্রিগেডে লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স 0 হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা, আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। মানুষ কিন্তু বুঝিয়ে দেবে, মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে। আপনারা জানেন এই যে মঞ্চেটা আছে, মঞ্চেটা যে বাঁধা হয়েছে, কটা পাটা লেগেছে, কটা দড়ি লেগেছে, কটা বাঁশ লেগেছে, তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে।
এই পাটা দড়ি যারা আপনারা বসে আছেন, এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা, আমরা। কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব দিনের পর দিন? সহ্য আর করব না। তাই 100 দিনের কাজটাকে আমরা বলেছি 200 দিন করব। তার জন্য যে গণসংগঠনটা আমরা কাজ করি, আমরা দিল্লিতে যাচ্ছি, নরেন্দ্র মোদীর কাছে আলোচনা হয়েছে, দিনের পর দিনে আমরা লড়াই করব। টাকা দাও না হলে কাজ দাও, টাকা দাও না হলে কাজ দাও। কাজ নিয়ে আমরা ফেরবো। এই যে আপনারা এসেছেন, যে শুনবেন আমার দিদিরা কি বললো, বন্যা টুডু এত লড়াই করছে। হ্যাঁ, আমরা লড়াই করছি, আপনাদের জন্য লড়াই করছি। কারণ হচ্ছে বামপন সরকার সামনের দিকে তাকাবার জন্যে আমাদের দিয়েছে, সেই সামনে তাকাতে যাতে না হয় তৃণমূলে উঠে ফুটে লেগেছে যে খেটে খামারে মানুষরা সব থেকে পিছিয়ে ফেলে দাও। আমরা কিন্তু পেছইনি, আমরা কিন্তু সামনে এগিয়েছি। আজকে তাই তো আমাদের ব্রিগেডটা, মা বোনেরা, খেটে খাওয়া মানুষরা, যত কাজ থাকুক, যত রোদ থাকুক, তারা আজকে ব্রিগেডে এসেছে। আমরা লড়তে চাই, আমরা চড়তে চাই, আমরা কাজ করতে চাই, সেই কাজটা বন্ধ করে দিয়েছে। দেখছেন না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে? এত চুরি করেছে, এত চুরি করেছে, দিদিমণি কি বলবে সেটা কিছু বলতে পারছে না। আমার বেকার ছেলেদেরকে বলা হচ্ছে, আরে বাবা তোমরা কাঁদছো কেন? মাকে বলো না চপ করে দিতে, ফুচকা করে দিতে, পকোড়া করে দিতে। আপনারা বলুন তো, একটা চপের দাম 5 টাকা, 2 তলা 3 তলা বাড়ি হবে। কিন্তু মুখ্যমন্ত্রীদের চোরেদের সরকার, ওনাদের নাকি ঘর হচ্ছে চপ বিক্রি করে। কোথায় 2 তলা 3 তলা ঘর হয়েছে? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই। ওনারা পারবেন, ওনারা পড়ে দেখাচ্ছেন, কিন্তু আমরা সেইটা কিন্তু দেখব না। আমরা নিজে চোখে দেখব আর করব। কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দ্বারাই হবে না। আজকে এসেছেন ব্রিগেডে, কথা শুনে চলে গেলে হবে না। আমাদের আগামী দিনে অনেক কাজ, সেই কাজটা আপনাদের আমাদের দ্বারাতেই করতে হবে। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে। আমরা ভয় খাচ্ছি, কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না। আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে। এই যে শক্ত করে না দিলে তৃণমূল আর বিজেপি টিভিতে আবল তাবল কথা বলছে, আবল তাবল। সে বলুক, বলুক। আমাদের যখন মিছিল আসছে হাওড়া থেকে, ওনারা লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে। কারণ বলছে আজকে লঞ্চ ঘাট খোলা যাবে না, সারাসারি ব্যাপার হচ্ছে। আরে সারবেন, এই তো সবে আপনার ফাটল ধরেছেন, এই তো সবে ফাটল ধরেছেন, আর কত কি সারবেন? কিন্তু সেই সারাবার খরচাটা আপনি রেখে দেন, আগামী দিনে এই লাল ঝান্ডাটাই সারবে। ওনারা চমকে যাচ্ছে, ধমকাচ্ছে, কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে। সেই ভয়টা আমরা দেখিয়েছি আমাদের হুগলি জেলায় গঙ্গেশ নগরে। আরে বিডিও থেকে, এসডিও থেকে, বিএলএ থেকে জমি কাটতে এসেছে। যে বামপন সরকার জমি দিয়েছে, ভূমিহীন মানুষকে 1 কাঠা 5 কাঠা করে জমি দিয়েছে। জমি দিয়ে চাষ করেছে, 1 যোগ্য 2 যোগ্য 3 যোগ্য করে চাষ হচ্ছে, কাটরা ফসল হচ্ছে। সেখানে বলছে আপনাদের জমি নেই, যার জমি তার কাছে চলে গেছে। আমরা মেনে নেব? কেন ওদেরকে ভয় খাবো? যে পুলিশরা তাদেরই প্রোটেকশন দিতে পারে না, কে টেবিলে তলায় নুকাচ্ছে, কে দরজার ফাঁকে নুকাচ্ছে, কে তক্ত বসে নুকাচ্ছে, আর আমরা ওদেরকে দেখে ভয় খাবো? আরে হাট, ওদেরকে ভয় খাবো আমরা? তাই আমরা লড়াই করে দেখিয়ে দিয়েছি হুগলি জেলায় এই আবাস যোজনা। আবাস যোজনা যে ঘর হচ্ছে, দিদিমণি বলছে ডবল উন্নয়ন করছে, ডবল করছে। কিসের ডবল করছে? নেতা মন্ত্রীদের মাইনে বেড়ে যাচ্ছে, আর আমার খেটে খাওয়া মানুষের মাইনে নেই। আমি যখন পেছনে ছিলাম, একটা আমাদের কমরেড, বয়স্ক কমরেড হাউ হাউ করে কাঁদছে, দিদি বলছে। আমি বলছি আমাকে দিদি বলতে হবে না, বোন বললেই ভালো হয়। কারণ হচ্ছে লাল ঝান্ডা কবে ফিরবে সেই অপেক্ষায় আছি। আপনি লড়াই করে যান, আমরা লড়াই করছি, তাতে আপনারা সামিল দেবেন। শুধু বক্তৃতা দিয়ে শুনে চলে গেলে হবে না। আরে ভিডিও বলছে, ওখানে এসেছে, আরে আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না? আমি বলছি হ্যাঁ স্যার, আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি।
লক্ষ্মীদের যেখানে সম্মান থাকে না, সেই লক্ষ্মীটাকে আপনি ভান্ডার মনে করছেন? লক্ষ্মীদের সম্মান আছে। যে লক্ষ্মীরা ধর্ষিতা হয়ে যাচ্ছে, আরজি কলে কি ঘটনা ঘটলো, 60 বছর থেকে 6 বছর মেয়েদের আমাদের সম্মান ইজ্জত চলে যাচ্ছে, আর আপনাদের টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। টাকা ধরিয়ে দিচ্ছে, 30 থেকে 40 হাজার টাকা ধরিয়ে দিচ্ছে। ওনারা বলছে খেলা হবে। খেলা তো আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব, আর 26-এ আমরাও দেখিয়ে দেবো। 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো। উইকেট আমরা ফেলবো 26-এ। সেই 26-এ উইকেট আমরা ফেলবো। কারণ হচ্ছে আমরা যে ব্রিগেডে যারা এসেছেন, আমরা কাল থেকেই আমাদের অঞ্চলে যাব, গ্রামে যাব, বুথে বসবো। প্রত্যেকটা বুথে আমাদের কানের মধ্যে, চোখের মধ্যে থাকবে কোন বুথটা এদিক ওদিক হচ্ছে। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা বন্ধুগণ, আমাদের একটি প্রস্তাব আছে, আমরা পরে তুলে সভা শেষ করব। তার আগে আমাদের শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে শোষণ বঞ্চনা মুক্ত সমাজ গড়ার আদর্শ নিয়ে পথ চলা পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন। তিনি এখন এই মেহনতি সভায় বক্তব্য রাখবেন। সাথী সভাপতি মণ্ডলী, মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ, আর গোটা রাজ্যের লড়াইয়ের ময়দান থেকে উঠে আসা আমার ভাই বোনেরা, বন্ধু, কমরেড, সাথী, সহযোদ্ধা, যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে। আমরা কাউকে ভয় দেখাতে আসিনি। আজকে গোটা রাজ্যে যে অবস্থা চলছে, গোটা দেশে যে অবস্থা চলছে, সেখানে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করছে, তাদের পরিশ্রমের জায়গা ছোট হচ্ছে। খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর যারা লুটে খাচ্ছে, তারা লুটের বাজার বড় করতে চাইছে। প্রতিদিন মেহনতি মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, দুর্বল অংশের মানুষ, যারা মাঠে ময়দানে, খালে বিলে, খনিতে, খাদানে, রাস্তার ধারে কাজ করছে, ওরা কাজ করে রবীন্দ্রনাথ বলেছিলেন। আজকে মোদি মমতার সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে। কোন কেন্দ্র সরকারের দপ্তরে, কোন রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না, নতুন কলকারখানা হচ্ছে না। আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয়, সেখানে দুর্নীতির পাহাড়। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে। গত 2 বছর ধরে, 3 বছর ধরে তিনি যে ন্যাকামি করছিলেন, আজকে মানুষ বুঝতে পারছে। 26,000 জনের চাকরি গিয়েছে। আমরা দেখেছি মেডিকেল কলেজে আরজি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো, ধর্ষণ হলো। লাখ লাখ মানুষ, বিশেষত মহিলারা, তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা নামলো রাজ্য জুড়ে। ইনসাফ চাই, বিচার চাই। আর কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো, কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল, বলল আইনে বিচার হবে না, লাইনে চলবে। যারা বলেছিল এই বৈশাখ মাসে তপ্ত গরমে দুপুর বেলা ব্রিগেডে কি করে হবে, আমরা বলেছিলাম, কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলা মধ্যরাত্রে
14ই আগস্টে ইনসাফের জন্য, বিচারের জন্য, আরজি করের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন, তাহলে রাজ্য পাল্টাচ্ছে। মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, হক বুঝে নেওয়ার জন্য সোচ্চার হচ্ছে। 2011-র পরে এখানে যখনই আমরা ব্রিগেড দেখেছি, রাস্তায় কত আক্রমণ, বাড়িতে হামলা, হুমকি, যে বাসে করে এসছে তার উপরে হামলা। কলকাতায় সমাবেশ হয়েছে, নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে। এখন আর কিন্তু সে অবস্থা নেই। দিন পাল্টাচ্ছে, তার আগাম বার্তা এসছে। কোচবিহার থেকে কাকদ্বীপ কারুর মুরদ হবে না, লাল ঝান্ডার গায়ে হাত তুলবে 2025 সাল। খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সবহারা মানুষ যখন এক কাট্টা হয়, তার যে শক্তি, সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না। এজন্য আজকে বিজেপি আর তৃণমূল এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে। মুর্শিদাবাদে যা হলো, মালদায় যা ঘটাতে চাইল, এই রামনবমী, ঈদ, জামিয়াতুল আলবিদা, জুম্মার নামাজ, তার সঙ্গে হনুমান জয়ন্তী, আমরা দেখলাম বিধানসভার মধ্যে, লোকসভার মধ্যে, জনসভাতে, প্রেস কনফারেন্সে, টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব, ও বলে ঠুসে দেব। বিজেপি টিএমসিকে ঠুসে দিচ্ছে না, টিএমসি বিজেপিকে ঠুসে দিচ্ছে না, মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে। একটা হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল, নায়ক বলছে হাম তুমকো পানি মে ডুবো কে মার দেंगे, ভিলেন বলছে হাম তুমকো পানি পিলা পিলা কে মার দেंगे। আর লোকেশনে হাততালি দেয়, কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয়। ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে, প্রতিদিন নাটক করছে, আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে। তার নাম হচ্ছে আরএসএস এর মোহন ভাগবত। কদিন আগে এসছিলেন এই রাজ্যে, 2026-এর নির্বাচন, তার আগে বিজেপিকে কি করতে হবে, তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে, আর ইমাম মসজিদের মিটিংয়ে হোক, আর ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলে সাজানো আছে, যে কিষাণজিকে নিয়ে এসে, মাওবাদীদের নিয়ে এসে সিদ্দিকুল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে বলে লাল ঝান্ডার মানুষকে, কমিউনিস্টদেরকে খুন করেছিল, আজকে সে মহান শাস্তি চাইছে। কেন কলকাতা পুলিশ, কেন রাজ্য পুলিশ, যারা ঘৃণার ভাষণ দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি, পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে, এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে। আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানায় এফআইআর করব। দেখব মমতা ব্যানার্জির পুলিশ 2011 থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার। এখানে অনেকে আছে যারা ঘর ছাড়া হয়েছিল, জেল হয়েছিল, জরিমানা হয়েছিল, হামলা হয়েছিল, মিথ্যা মামলা হয়েছিল। আর তারপর নিজের মালিকদেরকে বলেছিলেন মমতা ব্যানার্জি, দিল্লিতে, ওয়াশিংটনে যারা বসে আছে, মুম্বাইতে যারা বসে আছে, সব ঠান্ডা করে দিয়েছি, লাল ঝান্ডা শেষ হয়ে গিয়েছে। ওরে লাল ঝান্ডা একটা 1.5 গজের কাপড়ের টুকরো না, কোন কর্পোরেট কোম্পানির ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে, চিট ফান্ডের টাকা দিয়ে এই কাপড় টুকরো কেনা হয়নি। ক্ষেত মজুর, দিন মজুর, একটা হকার, বস্তিবাসী, কলোনিবাসী, উদ্বাস্তু মানুষ, শ্রমিক, অস্থায়ী শ্রমিক, যারা দিন আনে দিন খায়, দিন মজুর, যারা বিভিন্ন স্কিমে কাজ করে, যাদের কোনো নিরাপত্তা নেই কাজের,
কোনো সামাজিক নিরাপত্তা নেই। যে ভূমিহীন কৃষকের জমির দাম ছিল না, তারা সবাই জোরদার, জমিদার, মালিক, পুলিশ, এই স্বাধীন ভারতের পুলিশ, বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক, তার বিরুদ্ধে লড়াই করেছে, নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে। আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে, তৃণমূলের ঝান্ডা নিয়ে, কিষাণজির মাওবাদীদের ল্যান্ডমাইন আর মেশিন গান নিয়ে কি বলেছিল, মেদিনীপুরে লাল ঝান্ডা কেন, লাল ন্যাকড়াও দেখা যাবে না। আর এখন সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে, বলে দল বদল করেছি। আমরা গর্বিত, আমাদের এই কর্মী বাহিনী, যাদের জন্য কোনো ছাউনি করতে হয়নি, এয়ার কন্ডিশন ক্যাম্প তো ছেড়ে দিন, তাবু ছেড়ে দিন, কোনো খানার ব্যবস্থা করা হয়নি। এই প্রচন্ড রোদে দুপুরবেলা কি করে এসে বসবে লাখ লাখ মানুষ, মিডিয়া এই নিয়ে গবেষণা করছিল। এই বাংলার দিশা পাল্টাতে, দশা পাল্টাতে আজকে আমাদের প্রকৃতিও সহায়, আজকে এত তপ্ত রোদ হয়নি, মেঘের চাদরে মুড়ে দেওয়া হয়েছে। কেন আমরা এসেছি? আমরা লড়াইয়ের বার্তা দিতে এসেছি। এখানে লড়াই শেষ না, আজ থেকে লড়াই শুরু। মানুষের যে দুর্দশা আজকেও দেখেছেন, খড়গপুরে ওই রেশমি মেটালিক্স, যা তৃণমূলের নেতাদের তোলা দিয়ে কারবার চালায় আর জমি দখল করে, সেখানে দাঁড়িয়ে ধসে 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমি সেদিন গিয়েছিলাম মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, সুতির সাজুর মোড়ে, কোথাও পুলিশের গুলিতে আর কোথাও দাঙ্গাবাজ হামলাকারীদের বিরুদ্ধে আক্রমণে যে মানুষ মারা গেল, তাদের কাছে গিয়েছিলাম ঐক্যের বার্তা নিয়ে, সম্প্রীতির বার্তা নিয়ে। আমরা এখানে যখন মিটিং করছি, আক্রান্ত আমরা প্রতিনিধিরা, যে অম্বিকেশ মহাপাত্র কার্টুন ফরওয়ার্ড করেছিল সত্যজিৎ রায়ের বার্তা, তাকে তৃণমূল হামলা করেছিল, পুলিশ মামলা করেছিল, জেল দিয়েছিল। তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল, এখন আমরা আক্রান্ত। তারা ওই মনিন্দ্র বর্মন লোকগীতি গায়, ভাওয়াইয়া সঙ্গীত, এই শিক্ষক নিয়োগের দুর্নীতি, আজ যে 26,000-এর চাকরি গিয়েছে তার জন্য গান বেঁধেছিল, গান লিখেছিল। স্বভাব কবি, সবসময় গান লেখে, গান গায়, লোকশিল্পী বলতে পারেন, গ্রাম্য শিল্পী বলতে পারেন। গান আপলোড করার পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে, তাকে তোরা হামলা করেছে, সে এখন ঘর ছাড়া। যারা আমাদের ঘর ছাড়া করছে, আন্দোলনকারীদের ছাড়া করছে, আমরা শপথ নিচ্ছি তাদেরকে আমরা রাজ্য ছাড়া করে ছাড়ব। সুপ্রিম কোর্ট বলছে, দেশের আইন বলছে, প্রতিদিন মোদী সরকারকে চপেটাঘাত করছে। যেভাবে সার্ভেলেন্স, যেভাবে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে, নাগরিকদের অধিকার কেড়ে হচ্ছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে হচ্ছে। আপনি কি খাবেন, কি পরবেন, কোন কথা বলবেন, কার সঙ্গে যাবেন, এই সব নাকি তারা ঠিক করে দেবে। আমাদের সংবিধান বলছে আমাদের অধিকার আছে প্রত্যেকের নিজের নিজের, মেরি মার্জি। সেখানে দাঁড়িয়ে আমাদের যে বৈচিত্র্য আছে, এই যে আলাদা পোশাক আছে, আলাদা খাদ্যাভ্যাস আছে, আলাদা বুলি আছে, আলাদা ভাষা আছে, আজকে একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করার জন্য যে নয়া ফাঁসিবাদী ঝোঁক দেখা দিচ্ছে, আরএসএস এই কাজটা চেয়েছিল, ধর্মের উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবাবেগ তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে, উত্তর ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে,
আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। রাজ্যের পুলিশ, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে। তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস করতে পারেন না। এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন যে আজকে গোটা পৃথিবী মানে, যে গোটা দেশ মানে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয়, জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না। তাহলে ধুলাগড় বলুন, বসিরহাট বলুন, রানীগঞ্জ, আসানসোল বলুন, উত্তরবঙ্গের বিভিন্ন স্থান বলুন, এই গত বছর রিসরা বলুন, শিবপুর বলুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কারণ তিনি আরএসএস এর দুর্গা। আরএসএস তাকে পরিয়েছে, খাইয়েছে, লোকবল জুটিয়েছে, কর্পোরেট ফান্ড দিয়েছে, টাকা দিয়েছে, মুরব্বিয়ানা দেখিয়েছে। আর তারপরে যত সবাইকে এক কাট্টা করেছিলেন, জামাত, জমিয়ত, মাওবাদী, এসইউসি, বিজেপি সব এক হয়ে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই আজকে দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, উঁচু করে তুলে ধরতে হবে। এটা শুধু ব্রিগেড সমাবেশ না, কিষাণ সভা, ক্ষেত মজদুর সংগঠন, বস্তি উন্নয়ন সমিতি, সিআইটিউ কর্মীরা গত কয়েক মাস ধরে মাঠে ময়দানে, খেতে খামারে, কলে কারখানায়, ইট ভাটা থেকে যেখানে বিড়ি বাঁধে, যেখানে মিড ডে মিলের ওয়ার্কার, যেখানে আইসিডিএস এর কর্মী, যেখানে আশা কর্মী, যেখানে বিভিন্ন স্কিম ওয়ার্কার, যেখানে বেকার ছেলে মেয়ে, যেখানে পরিযায়ী শ্রমিক, যেখানে গিগ ওয়ার্কার, তাদের সবার কাছে আপনারা গিয়েছেন। যে কৃষক ফসলের দাম পায় না তার লড়াই, যার সার কালোবাজারি হয় তার লড়াই, যে ফসল রাখার জায়গা পায় না কোল্ড স্টোরেজে তার লড়াই, যে মজুরি পায় না তার লড়াই, যে বেকার কাজ পায়নি তার লড়াই, আর যারা কাজ পেয়েও এই তৃণমূলের অপদার্থতার দুর্নীতির জন্য কাজ হারিয়েছে তাদের লড়াই। এই সব লড়াইকে মালা গাঁথার মতো করে আমাদের যেমন পুঁথি গাঁথা হয়, যেমন একটা মালা হয়, যেমন ফুলগুলোকে একটা সুতোর মধ্যে গেঁথে মালা তৈরি করা হয়, সেই রকম এই ধরনের আন্দোলনগুলোকে গণ আন্দোলনের জোয়ার তৈরি করার জন্য প্রত্যেকটা আন্দোলনকে আমাদের ঐক্য একই সূত্রে গাঁথতে হবে। সে কাজই লাল ঝান্ডা করছে। এজন্য বিজেপি আর তৃণমূলের দুজনেই প্রতিদিন দেখবেন যারা বলেছিল সিপিএম শেষ, লাল ঝান্ডা শেষ, বিজেপি বলছে ওখানে সিপিএম আছে, লাল ঝান্ডা আছে, বিজেপি বলছে ওখানে সিপিএম আছে, লাল ঝান্ডা আছে। আমরা বলছি হ্যাঁ আমরা আছি, কারোর দয়ায় আমরা বেঁচে নেই। আতপেটা খেয়ে না খেয়ে ঘর ছাড়া হয়েও আমার কর্মীরা লাল ঝান্ডা ছাড়েনি, ছাড়বে না। কারণ এটা একটা আদর্শ, এটা একটা লক্ষ্য। বিজেপি আর তৃণমূল এই বাংলাকে একটা লক্ষ্যহীন জায়গায় নিয়ে যেতে চাইছে, যেখানে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের ঐক্য সম্প্রীতি, আমাদের ভালোবাসার সম্পর্ক, আমাদের শান্তি, এই সবটাকে ওরা ছিঁড়ে খাবলে খেতে চাইছে। আজকের লড়াইটা হচ্ছে মানুষের দুর্দশা পাল্টানোর জন্য, আমাদের রাজ্য এবং দেশের দশা পাল্টানোর জন্য দিশা পাল্টাতে হবে। আর সেই দিশা, নতুন দিশার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। আর যখন সংকট হয়, যখন সমস্যা হয়, যখন বিপদ আসে, এমন করে যে আপনি একটা রাস্তা দিয়ে হেঁটেও যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে
তাহলে বলা হয় একটু বাঁ দিকে চেপে যান, বাঁ দিকে ধরুন। আজকে এই রাজ্যকে, এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে। সেজন্য আমরা বলছি, শুধু আমরা না, যে 4টি সংগঠন আজকে এখানে এসছে তারা না, আমাদের সঙ্গে অনেক সংগঠন যোগাযোগ করেছে। আপনারা CITU, অল ইন্ডিয়া কিষাণ সভা, অল ইন্ডিয়া এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি, 4টে সংগঠনে ডাক দিয়েছেন। আমরাও তো আসতে চাই। অনেকে দেখেছেন এখানে এসছেনও। আমরা বলেছি সবাই আসুন। সবাই আসলে ব্রিগেডে স্থান সংকুলান হবে না, রাজ্য জুড়ে ব্রিগেড গড়ে উঠবে। আর সেই ব্রিগেডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা বিজেপির টাকা খাবে না, যারা তৃণমূলের ভয় পাবে না, তাদের সবাইকে নিয়ে আমরা 26-এর লড়াই লড়ব। বন্যা টুডুর কাছে শুনেছেন আপনারা, লড়াইয়ের ময়দান থেকে উঠে এসছে। আমাদের নেতা নেত্রী টালিগঞ্জের আর বলিউডের স্টুডিও থেকে উঠে আসে না। জমির লড়াই, যাদের পাট্টা ছিল পাট্টা কেড়ে নিয়েছে, তাদের লড়াই করে নাকে হ্যাঁ করে নাক খত দিয়ে এই প্রশাসনের জমির লড়াইতে নিজের ভূমিতে কৃষকরা তার নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে, তার প্রতিনিধিত্ব করতে এসছে। সে কি বলেছে ক্রিকেটের ভাষায়? আমি খুব বেশি ক্রিকেটের ব্যবহার করি না। বলেছে উইকেট ফেলে দেবো 26-এ। আর আপনার শুধু বললে হবে, যারা পেছনে আছে, কি উইকেট ফেলবেন তো? তার জন্য আমাদের, আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়। আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। কি রাজি তো? নেমে খেলবো, যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। আর যারা মনে করছে স্যুট বুট পরে গভর্নর সাহেব ঠিক করবেন, আমরা বলি এই গরিব মানুষের লড়াই কোনো লাট বেলাট লড়তে পারবে না। গরিবের লড়াই গরিবকে লড়তে হবে। বাংলার লড়াই বাংলার মানুষ লড়বে। আমরা যদি জাত পাত ধর্ম বর্ণ, হিন্দু মুসলমান, মন্দির মসজিদের নামে না ভাগ হই, তাহলে এই বাংলার এই শক্তি আছে। 190 বছর ইংরেজের শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে, ফাঁসি হয়েছে, জেল হয়েছে, আন্দামানের সেলুলার জেলের নাম লেখা আছে। তারপরে বেরিয়ে এসে লাল ঝান্ডাকে মজবুত করেছে। দেশ স্বাধীন হয়েছে, তারপরে আমরা লড়েছি। খাদ্য আন্দোলন হয়েছে, জমির লড়াই হয়েছে, সেচের জলের জন্য লড়াই হয়েছে, মজুরির জন্য লড়াই হয়েছে, নতুন কলকারখানা তৈরির লড়াই হয়েছে, বন্ধ কারখানা খোলার লড়াই হয়েছে। সেই লড়াই আমরা সবাই এক কাট্টা ছিলাম। আমরা লড়াই চাই, আমরা লড়াইকে ভয় পাই না। আমরা বলি এ লড়াই লড়তে হবে। আমরা বলি এ লড়াই বাঁচার লড়াই, বাঁচার জন্য প্রতি মুহূর্তে লড়াই করতে হয়। কিন্তু সেই লড়াইটা মন্দির আর মসজিদকে ঘিরে নয়। সেই লড়াইটা হিন্দুর বিরুদ্ধে মুসলমানের না, মুসলমানের বিরুদ্ধে হিন্দুর না। ধর্মের নামে যারা বেসাতি করে, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, গণপ্রজাতন্ত্রী স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেখানে সংখ্যালঘুদের অত্যাচার হলো কেন হলো? যারা এখানে মরা কান্দি কাঁদছিল, কুমিরের কান্না কাঁদছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে, তাদেরকে জিজ্ঞেস করে কি হলো? সব দাম ফুরিয়ে গেল। ইউনূস আর মোদির মধ্যে বৈঠক হলো, আর এখানে সব লেজ তুলে যে হনুমানের দল লাফাচ্ছিল, এখন দু পায়ের পেছনে লেজ গুটিয়ে দিয়ে এখন কি বলছে? এখন মুর্শিদাবাদ দেখাচ্ছে। আমরা মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না। কমিউনিস্টদের শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে, আমরা এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়ে যাব, এই শপথ আমাদের নিতে হবে। আমাদের লড়াই হচ্ছে শিক্ষার জন্য,
আমাদের লড়াই হচ্ছে স্বাস্থ্যের জন্য, আমাদের লড়াই হচ্ছে কাজের জন্য, আমাদের লড়াই হচ্ছে আমাদের মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য, আমাদের লড়াই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পৃক্তি গড়ে তোলার জন্য। এই বাংলাকে আমাদের পূর্বপুরুষরা তিল তিল করে গড়ে তুলেছে। এই বিজেপি তৃণমূলের হাতে এই বাংলাকে আমরা সর্বনাশ করতে দেব না। এই শপথ নিয়ে আমাদের ফিরে যেতে হবে। আচ্ছা, সরকারের কাজ কি? ট্রাম চালাবে, ট্রেন চালাবে, গণপরিবহন চালাবে, রেল চালাবে, প্লেন চালাবে, এয়ারপোর্ট চালাবে, বন্দর চালাবে, রেল স্টেশন চালাবে, পোস্ট অফিস চালাবে, ব্যাংক চালাবে। মোদি সরকার বলছে ওইসব আদানি আম্বানি চালাবে। বলে তুমি কি চালাবে? বলে আমি মন্দির চালাবো, আমি মন্দির বানাবো, আর নাহলে আমি ওয়াকফ বোর্ড চালাবো, আমি ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবো। আরে বাবা, যখন ভোট চেয়েছিলে তোমার ম্যানিফেস্টোতে কথা বলেছিলে, তখন তো বলেছিলে সবকা সাথ সবকা বিকাশ, আর এখন হচ্ছে ধরে ধরে সবকা বিনাশ। ওয়াকফ আইন যে পাল্টালো, আজকে সুপ্রিম কোর্টও বলেছে, প্রাথমিক কথা বলেছে, ইন্টারিম কথা বলেছে, যে কথা আমরা বলছিলাম, আমাদের সংবিধানে সব ধর্ম, সব জনগোষ্ঠীর নিজস্ব মত অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী তাদের অধিকার আছে, সেটাকে পালন করা, সংগঠন গড়ে তোলা, প্রতিষ্ঠান গড়ে তোলা, তাকে চালানো। যেমন গুরুদ্বারা চলে, যেমন গির্জা চালানো হয়, যেমন ওই যে তিরুপতির মন্দির দেবস্থানাম চালানো হয়, তিরুমালা দেবস্থানাম চালানো হয়। সরকার এসে বলছে ওরে বাপ রে বাপ, এখন মন্দির মসজিদে অনেক লাভ আছে, চল হট তোরা সর, আমরা এগুলোকে চালাবো। আরে তুই ট্রেনটা ভালো করে চালানো, যাতে ঠিক সময় ট্রেনটা চলে, ট্রেনের বাথরুমগুলো যাতে ঠিকমতো পরিষ্কার থাকে, আর এয়ারপোর্টগুলোকে সব আদানির হাতে না দিয়ে, বন্দরগুলোকে আদানির হাতে না দিয়ে, যেটা চালানোর কথা সেটা চালা। ওরা ট্রেন বেচে দিচ্ছে, মমতা ব্যানার্জি কলকাতার ট্রাম ডিপো বেচে দিচ্ছে, বলে যা আছে। ওই অমলদার কাছে শুনলেন না, বিজেপি বলল কৃষকের আয় দ্বিগুণ করে দেবো। বাবু যতক্ষণ পারিষদগণ বলে তার শতগুণ, মমতা বলল আমি তো 3 গুণ করেই দিয়েছি। আর এদিকে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, প্রতিদিন লড়াই হচ্ছে। আলু চাষিদের সর্বনাশ হয়েছে, সবজি চাষিদের সর্বনাশ হয়েছে। আমরা বেশি দামে চাল খাচ্ছি, কিন্তু ধান সংগ্রহ করছে না, চাল কল মালিকরা নিচ্ছে, আর তাদের কাছ থেকে সরকার নিচ্ছে। এই তো 2 নম্বরই। হেন জায়গা নেই। নিয়োগ বলুন, এই তৃণমূল সরকারের কোনো দপ্তর নেই। চ্যালেঞ্জ নিয়ে বলছি, যেখানে দুর্নীতি হয় না, আর কাটমানি হয় না, তোলাবাজি হয় না। এই বিজেপি প্রথমে সে খুব কাটমানি তোলাবাজি বলছিল, এখন আর বলছে শুধু ভাগাভাগির ব্যাপার আছে। মমতা বলেছে 75-25, আর ওদিকে আরএসএস বিজেপি বলেছে ওই 75-এর মধ্যে 25 আমাকে দিলেও ভালো হবে। ব্যাস, তারপরে আরজি কর ভুলে যাও, কয়লা পাচার ভুলে যাও, গরু পাচার ভুলে যাও, এই যে বালি পাচার ভুলে যাও, শিক্ষক নিয়োগের দুর্নীতি ভুলে যাও, নারদে যেমন ভুলে গেছো, চিট ফান্ড যেমন ভুলে গেছো। চোখের সামনে আছে। যারা আমরা বলতাম 10 বছর আগে এই ব্রিগেডে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস 2014-এ মোদী সরকার আসার পরে মুকুল রায়কে দিয়ে বাইপাস করেছে, সরাসরি যোগাযোগ করেছে। আর আজকে দাঁড়িয়ে মমতা কি বলছেন ইন্ডোর স্টেডিয়ামে? মোদি ভালো, অমিত শাহ খারাপ। এটা নতুন কথা নয়। একসময় বলেছিলেন বাজপেয়ী ভালো, মালপোয়া খাইছিলেন তার মাকে দিয়ে, আর আদবানি খারাপ। তারপরে 2014-তে বললেন আদবানি ভালো, প্রধানমন্ত্রী হলে সমর্থন করব, মোদি খারাপ। এখন 2025-এ বলছেন মোদি ভালো, অমিত শাহ খারাপ। লিখে রাখুন, 2026-এ বলবে অমিত শাহ ভালো, যোগী খারাপ। এটাকে বলে কম্পারেটিভ অ্যাকসেপ্টেন্স, তুলনামূলক গ্রহণযোগ্যতা। তাহলে একজনকে খারাপ বলছেন সেটা নয়, অন্যজনকে বার্তা দিচ্ছেন মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আরে আমরা অনেক আগে থেকেই জানতাম, এই জন্য মানুষকে বলছি ওদের এই হুজুগে আপনারা পা ফেলবেন না। ব্যাপক ডিজে বাজিয়ে, ব্যাপক টাকা খরচা করে, ব্যাপক রঙের তামাশা করে ওরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করতে চায়। জ্যোতি বসু আমাদের বলেছেন, দুনিয়া জোড়া আমরা বামপন্থীরা বিশ্বাস করি ধর্ম যার যার নিজের নিজের, আর রাজনীতি আলাদা। ধর্ম আর রাজনীতিকে মেশাবেন না।
বাংলাদেশে দেখেছেন ধর্ম রাজনীতি সালে কি হয়, উত্তরপ্রদেশে দেখছেন কিরম বুলডোজার পলিটিক্স হয়, গুজরাটে দেখেছি কিরম গণহত্যা হয়। আর পুলিশকে বলবো আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী পুলিশের এটা দেখভাল করার কথা। পুলিশ মনে করে বাংলার এই পিসি ভাইপোকে রক্ষা করলেই হবে, কিছু করলে দেখবেন হাজার হাজার পুলিশ সব একসঙ্গে মার্চ করছে। আর কেন্দ্র বাহিনী মনে করে মোটামুটি যে চোর জোচ্চোররা তৃণমূল থেকে চুরি করে বিজেপির দিকে লাফিয়েছে, এই ডাল থেকে ও ডালে গেছে, তাকে রক্ষা করাই হচ্ছে কেন্দ্র বাহিনীর কাজ। তাহলে বাংলার মানুষকে কে রক্ষা করবে? গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মরক্ষ মানুষ, শুধু লাল ঝান্ডার না, আরও অনেকে আছেন। তাদের সবাইকে নিয়ে আমাদের এলাকা ভিত্তিক একেবারে নজরদারি কমিটি তৈরি করতে হবে, যে এই সব হনুমানের নাচ যারা নাচবে, যারা দাঙ্গাবাজি করবে, তাদেরকে আমাদের আটকাতে হবে। সেই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। ওয়াকফের আইনের সংশোধনের বিরুদ্ধে গোটা দেশে সবাই প্রতিবাদ করছেন, শুধু বিজেপি আর ওই তৃণমূলের 5-6টা এমপি ছাড়া সবাই এককাট্টা হয়েছেন। তো কোথাও তো হাঙ্গামা হচ্ছে না, কোথাও তো দাঙ্গা হচ্ছে না। তাহলে কেন মুর্শিদাবাদে হলো? প্রশ্ন করব না, তদন্ত চাইব না? যতগুলো দাঙ্গা হয়েছে 2011-র পর থেকে আমাদের রাজ্যে একটাও বিচার বিভাগীয় তদন্ত হয়নি। বিচার বিভাগীয় তদন্ত হলে এজাজকে যে পুলিশ খুন করলো, হরসুন্দর দাস আর চন্দন দাসকে যারা খুন করলো, তার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি তদন্ত করবেন না, বিচার বিভাগীয় তদন্ত চাইবেন না, আর বিজেপিও চাইবে না। তাহলে হিন্দু মুসলমান কি করে হবে? আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, যারা ওখানে আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, লুটপাটের জন্য যাদের সর্বস্ব গিয়েছে, তাদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। প্রাণের ক্ষতিপূরণ দেওয়া যায় না, তাও তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। আর বিচার বিভাগীয় তদন্ত হলে কারা ষড়যন্ত্র করলো, পেছনে কারা ছিল, ব্লুপ্রিন্ট কারা তৈরি করলো, সেই সব বেরিয়ে আসবে। নালে বিজেপি তৃণমূল দুটোই মিলে দেখবেন সূত্র মারফত খবর বলে বলছে ওই অন্য জায়গা থেকে এসছে, বাইরে থেকে এসছে। আরে যদি বাইরে থেকে আসে ধরে নি, তাহলে সীমানা পার হলো কি করে? বর্ডার ম্যানেজমেন্ট, জেলা পুলিশ প্রধান, ডিএম, এসপি আর বর্ডার সিকিউরিটি ফোর্স একসঙ্গে মিলে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী বর্ডার রক্ষা করে। তাহলে কেন হলো না? কেন ইন্টেলিজেন্স ফেল করলো? তুমি নজরদারি করো। সব থানাকে বলা হয়েছে আজকে এই CI2 কৃষক সভা, বস্তি উন্নয়ন সমিতি আর ক্ষেত মজুরদের যে জমায়েত হবে, তাতেই এত ভয় পেয়েছে। মমতা সার্কুলার দিয়েছে সব থানায় যে খবর নাও কারা যাচ্ছে, কিসে যাচ্ছে, সব বাস মালিকের ঠিকানা নাও, কে বাস দিয়েছে, কে গাড়ি দিয়েছে। আমি বলছি আরে ভাই, এখন তো শুধু বাস দিয়েছে, তাতেই নাম ঠিকানা জোগাড় করছো, যখন বাস দেবে তখন তুমি কি করবে? এত সার্ভেলেন্স, এত নজরদারি, তাহলে ওখানে হাঙ্গামা দাঙ্গা কে করবে? বাইরে থেকে আসবে কি ভেতর থেকে আসবে? তোমার কাছে কেন নজরদারি ছিল না? আসলে পুলিশ রিফর্ম দরকার। পুলিশ রিফর্ম বামপন্থীরাই বলেছে, এ পুলিশ দিয়ে হবে না, এ দলদাস পুলিশ। গোটা দেশেই পুলিশ রিফর্ম ওভারডিউ আছে। এই রিফর্ম, ওই রিফর্ম, লেবার কোড পাল্টাও, এইসব বলছে। কিন্তু পুলিশ রিফর্ম করতে হবে মানুষের জন্য, পুলিশ ভিআইপির জন্য না। কেন ফায়ার ব্রিগেড যায়নি? 5 ঘন্টা আগুন লেগেছে, পাড়ার লোকজন আগুন বুঝিয়েছে। প্রশ্নের জবাব দেব না? চাইব না? আমরা জবাব চাইছি। আর বিজেপি, তৃণমূল আর সাম্প্রদায়িক অন্ধ ভক্তদেরকে বলছি, আদম গণবি কমিউনিস্ট কবি ছিলেন, হিন্দিতে লিখতেন, একেবারে জনগণের কবি, আলপথে মেঠোপথে লিখতেন। তার একটা কবিতা ছিল, হিন্দু ইয়া মুসলমানকে এহসাসাত কো মত ছেড়িয়ে। হিন্দু বা মুসলমানের আবেগকে নিয়ে খেলা করো না। হিন্দু আর মুসলমানের লড়াই লড়িও না। যদি লড়তে হয় তাহলে বেকারের বিরুদ্ধে লড়ো, যদি লড়তে হয় অশিক্ষার কুশিক্ষার বিরুদ্ধে লড়ো, গরিবের বিরুদ্ধে লড়ো।
নিজের মাথার উপর যাতে ঠাঁই হয় সেই বাসস্থানের দাবি নিয়ে লড়ো, যাতে কাজ পায় লোকেরা, যাতে যারা চুরি করেছে দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজরা জেলে যায়, সেই লড়াই লড়ো। আমরা আপনাদের কাছে এই কথাই বলছি, আপনাদের সমর্থন নিয়ে এখানে যারা এসছেন তারা সব নয়, আপনারা ফিরে যাবেন, প্রত্যেককে অন্তত 10 জনকে বলতে হবে এই বার্তা। 26-এর লড়াইয়ের শুরু এখান থেকে হোক। এক একজন 10 জনকে গিয়ে বলবেন সবাই। এই বার্তা গ্রামে গ্রামে রটে যেতে হবে, পাড়ায় মহল্লায় বস্তিতে কলোনিতে লড়ে যেতে হবে। আমরা একা নই। ওরা দেখায় লাল ঝান্ডা ছোট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, একা হয়ে গেছে। এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লাল ঝান্ডা ছাড়া কারুর বাপের তাকত নেই যারা লাল ঝান্ডা ছাড়া এখানে ব্রিগেডে ভরাতে পারে। এখানে শক্তি প্রদর্শন করলে হবে না, নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, আর সে লড়াই আমরা লড়ব। লড়বেন? হবে লড়াই, একসঙ্গে হবে, পেছনে হবে লড়াই। ইনকলাব। আমরা সমাবেশের পক্ষ থেকে মোহাম্মদ সেলিমকে অভিনন্দন জানাচ্ছি আমাদের 4টি সংগঠনের পক্ষ থেকে। এখন একটু বসুন, লড়াই হবে বলেছেন, আর একটা লড়াইয়ের ডাক সম্পর্কে একটা প্রস্তাব, 20 তারিখে ধর্মঘট সম্পর্কে প্রস্তাব এখন উত্থাপন করছেন প্রেসিডিয়ামের পক্ষ থেকে সুভাষ মুখার্জি, সমর্থন করবেন কৃষক আন্দোলনের নেতা অমল হালদার। আচ্ছা কমরেড, লড়াই শুরু হলো ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে। 20শে মে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট, শ্রমিক কর্মচারী সকলে মিলে কৃষক ক্ষেত মজুরদের সমর্থন নিয়ে তাকে আমাদের সফল করে তুলতে হবে। আমি প্রস্তাব পড়ছি না, মিটিং শেষ করতে হবে। এই প্রস্তাব আমরা এখানে উত্থাপন করছি। এর সঙ্গে সঙ্গে এই ধর্মঘটকে সফল করার জন্য প্রতিটি খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ সকলের কাছে যেতে হবে। আক্রমণ বহুমুখী, সব অংশের মানুষ আক্রান্ত সব মানুষকে গিয়ে দেশ রক্ষা করো আর আমার রাজ্যে বদল আনো, এই দাবিতে আমি এই প্রস্তাব আপনাদের সামনে উত্থাপন করলাম। অমল হালদার সমর্থন করছেন। কবির সভাপতি মণ্ডলী, আপনারা যে প্রস্তাব আপনারা শুনলেন, আজকে ফিরে যাবার পর আর বসে থাকা না, একটা মাস ধরে গ্রামে গঞ্জে অসংখ্য পথসভা, মিটিং, মিছিল, পদযাত্রার মধ্য দিয়ে একেবারে আগামী 20 মে 20শে মে এই ধর্মঘট আমাদেরকে সফল করতে হবে। গ্রামে গঞ্জে ব্যারিকেড গড়ে তুলতে হবে। যারা কৃষক আন্দোলনের কর্মী তাদেরকেও বলছি, ক্ষেত মজুর আন্দোলনের কর্মী তাদেরকেও বলছি, গ্রামকে জাগিয়ে তুলতে হবে। এই শ্রমকোট বাতিল না হলে বিপদ। আমাদের কমরেডরা বুঝিয়ে বলবেন শ্রমকোটের বিপদটা কি, একটা মাস ধরে তারা বোঝাবেন। আপনারা সবাই সেই ধর্মঘটকে সফল করার দিকে এগিয়ে যান। তারপর এই সফল যদি আমরা করতে পারি, এটা একটা স্টেজ রিহার্সেলের মতো হবে, পরে দেখা যাবে অন্য লড়াই। এই আহ্বান জানাই, এই আহ্বান জানিয়ে এই প্রস্তাবকে সমর্থন করে আমি আমার কথা শেষ করছি। আচ্ছা, এই প্রস্তাবের সমর্থনে যারা আছেন হাত তুলুন। নিশ্চয়ই বিরুদ্ধে কেউ নেই। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হলো। এখন থেকে কাজ শুরু করুন। আমরা সভা শেষ করব, তার আগে সাধন সরকার পায়রাডাঙ্গা, আপনার মেয়ে আপনাকে খুঁজছেন, তার নাম মিতালি। এরপরে যারা হারিয়ে গেছেন বা খোঁজ পাচ্ছেন না তারা ডায়াসের নিচে আসবেন এবং প্রত্যেক জেলার থেকে নেতৃত্বস্থানীয় একজন করে কমরেড থাকবেন যাতে তাদের যোগাযোগ করিয়ে দিতে সুবিধা হয়। আজকের এই লক্ষ লক্ষ মেহনতি মানুষের ব্রিগেড সমাবেশ
এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। ইনকলাব দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই করে পেয়েছি যা।